श्री गुरुभ्यो नमः। हरि ओम। गणानां त्वा गणपतिगुं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमम् ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत आण शृण्वन्नोतिभिः सेदसादनम्। ओम महागणपतये नमः। শ্রী গণপতিকে প্রার্থনা করে আমরা তৈত্তির উপনিষদের 3টি বল্লীর মধ্যে প্রথম বল্লী শিক্ষা বল্লী, সেইটি আমরা পাঠ শুরু করছি। আজকে আমরা তার 7ম অনুবাক আমরা আজকে পড়ব। প্রথমে আমরা তৈত্তির উপনিষদের প্রথম শিক্ষা বল্লীর যে নিজস্ব যে প্রার্থনা মন্ত্রটি রয়েছে সেই মন্ত্রটি পড়ে নি, পড়ে তারপর আমরা মূল আজকের মন্ত্রে আসব। ওম শন্নো মিত্র শন্বরুণঃ শন্নো ভবত্বর্য়মা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ ব্রহ্মণে নমস্তে বায়ো त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। हरि ओम। আমরা এবারে মূল পাঠে চলে আসি। আজকে আমরা 7ম অনুবাক, যে প্রথম শিক্ষাবলীর মধ্যে 7ম, যেটা আগের দিন তো আমরা 6ষ্ঠটি পড়েছিলাম। এর গত দিনে যেখানে সেই প্রাচীন যজ্ঞোপাস্যের কথা বলা হয়েছিল, যে হে প্রাচীন যজ্ঞ তুমি উপাসনা করো, যদি তালুর মধ্যে আমরা যেটা একটা আলোচনা এসেছিল, আমরা বলেছিলাম যে তালুর মধ্য দিয়ে সে দেবযান মার্গ ব্রহ্মরন্ধ্র অব্দি মস্তকের অব্দি পৌঁছচ্ছেন, সেটি আগের দিন আমরা পড়েছিলাম। এবং সেখানে তার বলা হয়েছিল যে প্রত্যেক ইন্দ্রিয়র সেখানে তার সঙ্গে একত্ব প্রাপ্তি, রাজ্য প্রাপ্তি, যেটা আলোচনা নিয়েছিলাম। অর্থাৎ সাধনার একটি সূচনা আগের দিনের 6ষ্ঠ অনুবাকে পড়া হয়েছিল। আমরা আজকে 7ম তো পড়ে নেবো, কিন্তু পরে 2-1টি ক্লাস পরে আবার একটু, যেটি সিংহ অবলোকন যেমন বলা হয়, অর্থাৎ সিংহ যেমন এগিয়ে যেতে যেতে পেছন ফিরে আবার দেখে, তো আমরা সেই রকম এখনো এতদিন পর্যন্ত কি কি পড়েছি সেগুলো কয়েকটি ক্লাস পরে আবার একবার আমরা পেছনে ফিরে দেখবো। নাহলে আমরা এত যখন এগোচ্ছি আগের গুলো ভুলেও যাই অনেক সময় নতুন নতুন। তো এই জন্য আগের 3 দিন আমরা 6ষ্ঠ অনুবাক পড়েছিলাম, সেটি তো ওই আমরা তো দিয়েছিলাম তার রেকর্ডিংটি। তাহলে আজকে 7মে চলে আসি। আমাদের এইটি 6ষ্ঠ ছিল, আমাদের মনে থাকবে আগের দিন এইটি পড়েছিলাম। এই যে এইটি আগের দিন পড়া হয়েছিল, যেটা আমি এখন স্ক্রিনে দিয়েছি, সেটি আগের দিন পড়েছিলাম। যাতে বলা ছিল যে here is in the space the heart resides, the intelligent imperishable effulgent purusha or entity between the palates, তালুর মধ্যে যাকে আলজিব বা ইভিউলা বা হিন্দিতে ঘাঁটি বলা হয়, সেখানে সেই গরুর বাছুরের স্তনের মতো বাটের মতো ছোট্ট, সেখান থেকেই ব্রহ্মরন্ধ্র হয়ে যেখানে শীর্ষ কপালে অর্থাৎ আমাদের মাথার খুলির মধ্য দিয়ে দেবযান মার্গের পথ যেখানে বলা হয়েছিল। এবং তারপরে এটা বলা হয়েছিল যে তার এই সাধনার মাধ্যমে তিনি প্রত্যেক ইন্দ্রিয়র উপরে আধিপত্য, অর্থাৎ তার ইন্দ্রিয় তার সংযমে এসে যায়, ইন্দ্রিয়গুলি আর বেচালে আর পা পড়ে না, সেটি বলা হয়েছিল। এবং যজ্ঞোপাস্য নামে, অর্থাৎ তার নাম অথবা যিনি
এর আগের এই বেদান্তের সাধন চতুষ্টের দ্বারা যিনি অধিকারী হয়েছেন, তৈরি হয়েছেন, যোগ্য হয়ে উঠেছেন, যোগ্যতা লাভ করেছেন, তাকে এবার উপাসনা করার জন্য, সাধনের জন্য তাকে গুরু তাকে বলছিলেন। এতটাই আমরা পড়েছিলাম। এটি ষষ্ঠ অনুবাদ ছিল, যেটা স্ক্রিনে এখন দিলাম আমি। মনে আছে হয়তো আগের দিন, আর রেকর্ডিং এ থাকবে। তাহলে সপ্তম অনুবাদটা পড়ি। তারপর তার বললাম পরে আবার কোন একটা ক্লাসে আমরা আবার একটু পেছন ফিরেও দেখবো আগের কি পড়েছি। সপ্তম অনুবাকে এখানে পৃথিবী আদি নানা উপাদের মধ্যে দিয়ে পঞ্চভাবে 5 প্রকারে আমরা দেখব সে ব্রহ্ম উপাসনার সাধনের কথা দেখানো হচ্ছে বলছেন। প্রথম মন্ত্রটি কি? এখানে এই সপ্তম অনুবাকে একটি মন্ত্র আছে, তা সেই মন্ত্রটি আমরা আগে পড়ে নিই। বলছেন, ও পৃথিব্যন্তরিক্ষং দ্যৌর্দিশো বান্তর দিশাঃ অগ্নির্বাयुरादित्यश्चन्द्रमा नक्षत्राणि आप ओषधय वनस्पतय आकाश आत्मा इत्यधिभूतम् अथाध्यात्मम् प्राणो व्यानोपान उदान समानः चक्षुश्रोत्रं मनो वाक्त्वक चर्म मागम सगम स्नावास्थि मज्जा एतदधिविधाय ऋषिरवोचत पाङ्क्तं वा इदगं सर्वं पाङ्क्ते नैव पाङ्क्तगुं स्पृणोति ते। এই ছোট্ট একটি মন্ত্র দিয়ে সপ্তম অনুবাদটি বলা হচ্ছে। এরপর আমরা আলোচনায় আসি। তাহলে এই সপ্তম অনুবাদের কি বিষয়টি বলা হলো ছোট্ট মন্ত্রের মধ্যে দিয়ে। আমরা একটু সুবিধার জন্য আমরা প্রথমে অনুবাদটি আগে পড়ে নিই, তারপর এক একটি করে টেকনিক্যাল গুলো আসবে, পরে আবার দেখবো মূল অনুবাদটি কি অর্থ বলা হচ্ছে। ইংরেজিতে রয়েছে স্ক্রিনে। The earth, the sky, the interspace or antariksham, the heaven, the main quarters, the intermediate quarters, the fire, the air, the sun, the moon and the stars, the waters, the herbs, the forest trees, the space and Atman. So far regarding all living creatures, and then come those regarding the soul, Adhyatmam, the prana, the vyana, the apana, the udana and the samana, the eyes, the ears, the mind, the speech and the touch, the skin, the flesh, the muscles, the bones and the marrow. After analyzing and determining these, the seer said, all this is panktam or fivefold or pentadic. The one set of fivefold grouping sustains the other pentadic grouping. কি দেখলাম আমরা অনুবাদে, মূল অনুবাদে বলা হচ্ছে যে অনেকগুলি বিষয় কথা বলা হলো, এই যেমন আকাশ, পৃথিবী, তারপরে সূর্য, চন্দ্র, অগ্নি, জল, বনস্পতি, বায়ু, তারপর প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, চোখ, কান, মন, বাক, ত্বক, চর্ম, মজ্জা, অস্থি ইত্যাদি ইত্যাদি অনেকগুলি বলা হলো, এবং বলা হলো এগুলির মাধ্যমে এগুলিকে অ্যানালাইজ ডিটারমাইন করে কোন ঋষি বলছেন যে এটা পাংক্তম বা এটি ফাইভফোল্ড পেন্টাটিক, একে পাংক্তম বলা হয়, এবং বলছেন যে এই পাংক্তমের যে গ্রুপে তাতে দ্বারা এটি সম্পূর্ণ, এটার বিচার বা তিনি আলোচনার মাধ্যমে আমাদের সাধনের জন্য বলছেন। প্রথম শব্দ তাহলে আসছি, এতগুলি যে বিষয়গুলি আসছে এলো এবং আসবে এক এক করে। এই পাংক্তম বলতে এখানে কি বলছে? আমরা আমাদের মনে থাকবে সাধারণ বর্তমান যেটি আমাদের বৈদিক ব্যবহার যে ছিল সেখান থেকে বর্তমান যে যে বিভিন্ন ভাষাতে, যে আঞ্চলিক যে ভাষাগুলিতে, সেগুলি সেই ভাষাগুলির বা সেই শব্দের প্রয়োগগুলি অপভ্রংশ হয়ে আমাদের কাছে আজকের দিনেও কিছু সঠিক, কিছু অন্যভাবে পরিবর্তিত আমাদের চলে আসে। পংক্তি শব্দটা আমরা নিজেরা শুনেছি, আমরা ব্যবহার করি। পংক্তি মানে কি? যেমন পংক্তি ভোজন বলা হয়, অর্থাৎ এক পংক্তি মানে এক পংক্তিতে বসানো, এক পংক্তি ভোজন মানে একটা সিরিজ করে, অর্থাৎ সিরিজ করে সাজিয়ে গুছিয়ে সিস্টেম্যাটিক্যালি তাকে পংক্তি ভোজন যেটি বলা হয়, এক পংক্তিতে বসানো, তাতে ওইভাবে বোঝানো হয়। অর্থাৎ একটা সিস্টেমেটিক ভাবে, যে সুন্দর করে, যে অগোছালো ভাবে নয়, যাতা করে নয়, একদম সুন্দরভাবে সে গুছিয়ে তাকে এই পংক্তি ভোজনে, যেমন পংক্তি শব্দটা ব্যবহার হয়, যেন খাওয়ানোর সময় যেমন পংক্তি ভোজন বলা হয়। তো এই পংক্তি যে শব্দটা হচ্ছে একটি বৈদিক ছন্দের নাম।
এবার মূল যে অর্থতে আসছি, পঙ্ক্তিতে আজকের দিনে আমরা বললাম পঙ্ক্তি ভোজন মানে ওই যেন পঙ্ক্তি শব্দ মানে সিস্টেমেটিক সিরিয়ালি ওটা গোছানো সাজানো একটা গ্রুপিং করে নেওয়া, সেটিকে একটা পঙ্ক্তি বোঝানো হয়। কিন্তু পঙ্ক্তি হচ্ছে মূল অর্থে একটি বৈদিক ছন্দের নাম হলো পঙ্ক্তি। পঙ্ক্তি নামে একটি বৈদিক ছন্দ রয়েছে। যেমন আমরা গীতার ক্ষেত্রে অনুষ্টুপ ছন্দ দেখি, তারপরে আমরা উপব্রজ, ইন্দ্র ব্রজ, বজ্র ইত্যাদি নানা ছন্দ দেখি, আরো নানা শ্লোকে, নানা স্তব, স্তোত্র ইত্যাদিতে। তো এই বৈদিক ছন্দ যে পঙ্ক্তি নামে ছন্দটি পঙ্ক্তি কেন বলা হয়, যে সেখানে এই পঙ্ক্তি ছন্দের প্রত্যেক যে চরণেতে 5টা করে অক্ষর থাকে। অনুষ্টুপ ছন্দে যেন 8 8 16 16 করে 32 এমন হয়। গীতাতে অধিকাংশ যেগুলি ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে যেমন আছে, আর অন্যান্য ছন্দেতে নানা রকম নিয়মে সাজানো হয় পঙ্ক্তিগুলো। তো এখানে পঙ্ক্তি ছন্দেতে প্রত্যেক চরণে 5টা করে অক্ষর রয়েছে। এই 5টা করে অক্ষর মিলিয়ে সেখানে ছন্দগুলি সেখানে তৈরি হয়। তো এখানে সেই জন্য পঙ্ক্তি শব্দটা এখানে তিনি নিচ্ছেন, যে ঋষি যেখানে বেদে, এখানে উপনিষদে বলছেন যে এই 5টা করে এখানে ভাগ করে দিচ্ছেন তিনি। ওই ঠিক যেমন পঙ্ক্তি ছন্দেতে 5-এর ভাগ আছে, এক একটা চরণে, এক একটা স্ট্যান্ডাতে। ওই শ্লোক পঙ্ক্তি ছন্দ যদি কখনো তৈরি হয়, তাদের 5 করে এরকম ভাবে ভাগ করে অক্ষরগুলো তৈরি করে ছন্দ তৈরি হয়। তো এখানেও তিনি করছেন কি, সেই পঙ্ক্তি ছন্দের মতো করে যে 5-এর যে ভাগ আছে, এখানে দিয়ে জগতের বিভিন্ন বস্তুকে, যেন দৃশ্য জগতে যা কিছু আমরা দেখি, চিন্তা ভাবি, আমরা উদ্দেশ্য কি, আমরা এর আগের যে পড়েছি, আগের দিনের যে ক্লাসগুলি পড়েছি, পরে ফিরে দেখব যে সকল কিছুর মধ্যে সর্বম খলুদম ব্রহ্ম, সকলের মধ্যে সেই সর্বভূতে ব্রহ্ম দর্শন, সেটি আমাদের চিন্তা বা ভাবনা করার চেষ্টা করা। সেখানে তবে দ্বৈত বুদ্ধি অপনীত হয়ে আমাদের সেই অদ্বৈত বুদ্ধি, ব্রহ্ম বুদ্ধি সর্বত্র আসবে। তো সেই জন্য এখানে সে কিভাবে সেটা আসবে, সেটা এক একটা এখানে ক্ল্যারিফাই করছেন। অর্থাৎ প্রথমে অ্যানালিসিস করছেন, তারপর সিনথেসিস করবেন। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা সাইকোলজি বা ফিলোসফিতে। প্রথমে অ্যানালাইজ করছেন। আমরা সাধারণত বিজ্ঞানে 2 রকম থেকে এটা অ্যানালাইজ করা হয়। যেমন এক একটা বস্তুকে কোনো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে আমরা অ্যানালাইসিস করি, তখন ভাগ করি, এটি থেকে এই এই জন্তুর থেকে ওই জন্তুটা আলাদা, তার কি ভাগ আছে, বা ফিজিক্সে এই এই এলিমেন্ট থেকে ওই এলিমেন্ট আলাদা, কেমিস্ট্রিতে নানা রকম এই বিভিন্ন কেমিক্যাল পদার্থকে এটা থেকে আলাদা, তার যে নির্দিষ্ট বৈশিষ্ট্য সেটা নিয়ে তাকে ভাগ করে বিভিন্ন ক্লাসিফিকেশন, গ্রুপিং করি। তো এটা হচ্ছে অ্যানালিসিস। আবার সিনথেসিস আবার কি করে, সেটা জোড়া কি করে হয়, ঠিক যেমন ওই প্রত্যেক জন্তু যদি আলাদা হয়, কিন্তু তার মধ্যে যে কমন জিনিস নিয়ে আবার এক গ্রুপিং করি। যেমন আমরা স্তন্যপায়ী প্রাণী একরকম গ্রুপ করে নিলাম, যেটা ম্যামালিয়ানস। তাতে হয়তো জন্তুগুলো আলাদা হলো, মানুষ হলো, আবার অন্য কোনো জন্তু হলো, কিন্তু তারা স্তন্যপ্রায় হলে সে এক গ্রুপে এসে গেল, সিনথেসিস এসে গেল। আগে অ্যানালিসিসে প্রত্যেক আলাদা করলাম, সিনথেসিস এক করলাম। আবার সেখান থেকে আবার ভার্টিব্রেট প্রাণী, ভার্টিব্রেট, ইনভার্টিব্রেট যদি দেখি, সেখানে আবার সেখান থেকে আবার আরো একজোট হয়ে আরো একটা বড় একটা গ্রুপ তৈরি হলো, সিনথেসিস করে জুড়ে নিয়ে। তো এইভাবে 2 ভাবে বিজ্ঞানেতে একটা অ্যানালিসিসে প্রত্যেকটা আলাদা আলাদা বৈশিষ্ট্য করা হয়, আর সিনথেসিসে তার মধ্যে যে কমন কি আছে সেটা বেছে নেওয়া হয়। তো এখানে যে কমন যেটা দেখবো, যে কমন অর্থাৎ যে সকল সে ব্রহ্মই সবকিছু, যে ফাইনাল যে কমিউনিটি বা কমনালিটি, ফাইনাল যে সিনথেসিস, সেটি আসার জন্য আগে প্রত্যেকটা অ্যানালিসিস করে প্রত্যেকটা আলাদা যে বৈশিষ্ট্য জগতে যা দেখছি আমরা, যে বৈচিত্র্য দেখছি, একটাকে আমরা বলি আজকের ভাষায় ইউনিটি ইন ডাইভার্সিটি, আর একটা হচ্ছে ডাইভার্সিটি ইন ইউনিটি। তো একদিকে ইউনিটি ইন ডাইভার্সিটি দেখা হচ্ছে নানা যে ডাইভার্স অবজেক্টস, তার মধ্যে ইউনিটি, সেখানে ব্রহ্মবোধ দেখা। আবার ডাইভার্সিটি ইউনিট, সেই একই ব্রহ্ম বা একই সেই ইউনিটি অবজেক্টও এই নানা জায়গায় তিনি অনন্ত, সেই একই তিনি অনন্ত হয়েছেন, আবার অনন্তের মধ্যে তোকে এক দেখা। এই দুটো দিকের যে দৃষ্টি, একটা অ্যানালিসিস, একটা সিনথেসিস, সেটা এখানে তিনি দেখাচ্ছেন, এক ঋষি দেখাচ্ছেন এই 5-এর ছন্দেতে। যেহেতু একটা পঙ্ক্তি বলে একটা ছন্দ আছে, যাতে 5 করে হয়, তিনি তার হিসেবে বোঝানোর আমাদের সুবিধার জন্য যে জগতের বিভিন্ন বস্তুকে ওই 5-5-5-এর ছন্দে তিনি মানে গ্রুপে ভেঙে নিচ্ছেন, যাতে আমাদের মনে রাখতে সুবিধা। যেমন নেমোনিক্স হয় না, নেমোনিক্স আমাদের মনে রাখতে অনেক খুব বড় বড়, যেমন ওই মেডিকেল সায়েন্সে অনেক অ্যানাটমির বড় বড় নাম মনে রাখার জন্য নেমোনিক্স করা হয়। অর্থাৎ এই ছোট ছোট আমরা কিছু নিজের মতো করে একটা ভেবে নিই, যে সেই ভাবাতে আমাদের মুখস্থ করতে জিনিসটা বা মনে রাখতে সুবিধা হয়। খুব সহজ একটা কমন আমরা যদি বলি, আমাদের স্কুলে ছোটবেলায় সেই আমরা মুঘলদের তাদের যে জেনারেশন নাম মনে রাখার জন্য একরকম বলা হতো, অনেকেই পড়েছেন হয়তো, আমরা বলতাম সেই বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধ, এইরকম একটা মজার কথা বলা হতো। অর্থাৎ সেই জেনারেশনের পরপরটাই মনে রাখার জন্য নেমোনিক্স এর দ্বারা মনে রাখতাম, সুবিধা হতো। না হলে যদি জাস্ট কোনো যদি একটা যদি এরকম একটা সূত্র বা একটা
আমাদের ইজি একটা যদি একটা ভাগ না করি অনেক সময় মনে রাখতে অসুবিধা হয়, সব ক্ষেত্রে, অঙ্কেতে হতে পারে, এই জাগতিক ক্ষেত্রে হতে পারে, আরো সব ক্ষেত্রে। তো এখানে সেই রকম ভাবে মনে রাখার সুবিধার জন্য 5 5 5 5 করে মনে রাখার সুবিধা করছে, যেন মেমোরি গেমে করা হয়, যে মনে রাখার জন্য একটা নিজের মতো একটা হিসেব বা অঙ্ক বা একটা ফর্মুলা তৈরি করে নেওয়া হয়। তো এটা সেই রকম 5 5 5 করে ভাগ করে দেবেন, ভাগ করে তাহলে সে ব্যাপারটা মনে রাখতে সুবিধা হবে, এবং তারপরে সেই জগতে সেই বস্তুগুলোর মধ্যেই ব্রহ্ম অনুভূতির উপাসনার সেই ভাগটা তিনি দেখাবেন। তাহলে এইটা তাহলে পংক্তি, যেটা সহজভাবে আমরা বললাম পংক্তি শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে এটি বোঝানো হলো, যে এবং এই শব্দগুলি যেগুলি আসবে এবার এক একটা করে আমরা ইন্ডিভিজুয়াল আমরা অর্থ নিতে শুরু করব। আশা করি মূলটা বুঝতে অসুবিধা নেই পংক্তি শব্দটা। এবার আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা দিয়ে শুরু করি। এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে করে নিতে পারেন, নাহলে তো আমি আলোচনা এক এক করে এবার শুরু করবো, প্রত্যেকটা শব্দ দিয়ে অর্থ নেব। প্রথমে তাহলে কি বলছেন এখানে এই সপ্তম অনুবাকের যে একটি মন্ত্রতে, পৃথিবী অন্তরিক্ষম। আচ্ছা মহারাজ, ওই হ্যাঁ বলুন। ইউনিটি ইন ডাইভার্সিটি যেটা বললেন না, হ্যাঁ তা হ্যাঁ আমাদের ভারতবাসীগণের মধ্যে এটা কি অ্যাপ্লিকেবল? এটাকে একটু বোঝাবেন? হ্যাঁ, তাহলে আমরা একটু তাহলে এই মূলগুলো নিয়ে নিই, তাহলে একবার, নাহলে মূলটা শুরুই করা যাবে না। তা আমাদের ইনফ্যাক্ট জগতের সর্বত্রে ব্রহ্ম দৃষ্টিতে যদি দেখা হয় ইউনিটি ইন ডাইভার্সিটি, ঠিক যেমন বললাম আমরা বায়োলজিতে যেমন দেখি, একরকম হচ্ছে অ্যানালিসিস আলাদা করা যায়, এই মানুষটা আলাদা হোমোস্যাপিয়েন্স, ও ওইটা আর একটা আলাদা, বা ওইটা একটা গরু একটা আলাদা, বাঘ সিংহ একটা আলাদা। আবার মানুষের মধ্যে হয়তো বলতে পারবেন এই ককেশিয়ান, এ মঙ্গোলিয়ান, এগুলো আলাদা, এগুলো হচ্ছে অ্যানালিসিস ডাইভার্সিটি। ইউনিটি যখন মানুষের মধ্যে যদি আমরা অন্যভাবে দেখি, যে কিভাবে আমরা বললাম যে ওই ম্যামিলিয়ান স্তন্যপায়ী আমরা যদি দেখি সেখানে ইউনিটাইড হয়ে গেল, সেখানে মানুষ গরু দুটোকেই একই গ্রুপে ফেলে দিলাম ম্যামিলিয়ান হিসেবে। এবার ভার্টিব্রেট যদি দেখি, ভার্টিব্রেট আরো অনেক এক গ্রুপে এসে গেল। তো এইভাবে যদি আমরা দেখি যে আমরা এই শুধু যে প্রাণীর বা সকল অ্যানিমাল এক গ্রুপে এসে গেল, তাহলে একটা বড় গ্রুপ এসে গেল, ডাইভার্সিটিটা ইউনাইটেড হয়ে গেল। তো এরকম করে যদি দুভাবে একই দৃষ্টিভঙ্গিকে দুই ভাবে দেখা যায়, তবে আমি আমার নিজের শরীরকে যদি দেখি, মানুষের শরীরকে, তো শরীরটা আমরা ডাইভার্সিটি ভাবে দেখতে কি বলবো, এর মধ্যে এটা হচ্ছে কিডনি, এটা হচ্ছে লিভার, এটা হচ্ছে হাত, এটা দাঁত, এটা নখ, এটা পা, এটা এটা মাল্টিপল এরম দেখবো। আবার সেটাই ইউনাইটেড করে যদি দেখি আরো ছোট ছোট গ্রুপ হয়ে যাবে, যে নার্ভাস সিস্টেম, লোকোমোটিভ সিস্টেম বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম ইত্যাদি করে, সেখানে আরো ছোট ছোট অনেক গ্রুপ হয়ে গেল। এবার সেটাকে আরো যদি ছোট করে নিই, যে বডির মধ্যে এটা থোরাক্স, একটা অ্যাবডোমেন, তাহলে দেখলো গ্রুপিং এ খুব মাত্র 2-3টে ডিভিশন হয়ে গেল। এবার সম্পূর্ণ নিলে একটাই যদি দেখি তখন একটাই মানুষ হলো। অর্থাৎ কি দৃষ্টিভঙ্গিতে আমি দেখছি জগৎকে। তো ওই যে জগতের মধ্যে দুটোই আছে, ওই জন্য ইউনিটি ইন ডাইভার্সিটিও দেখা যায়, যে অনেক অনন্তর মধ্যে সেই এক সূত্র খুঁজে নেওয়া যায়। আবার ইউনিটি আবার ডাইভার্সিটির মধ্যে ইউনিটি ডাইভার্সিটি উল্টোটাও করা যায়, যে ডাইভার্সিটি ইন ইউনিটি, ইউনিটি যে এক রয়েছে তার মধ্যে অনন্ত করে দেখা যায়। অর্থাৎ ভারতীয় জনসাধারণ, ভারতের ক্ষেত্রেও সে জনসাধারণকে কি ওই ইউনিটি ইন ডাইভার্সিটি বলা যায়? অফকোর্স সেখানেও দেখা যায়। সেখানে যেমন বিভিন্ন ভাষার ক্ষেত্রে যেমন ডাইভার্সিটি দেখছেন, ভাষাতেও ডাইভার্সিটি দেখছেন, লোকাল কালচার বিভিন্ন পাল্টাচ্ছে। কিন্তু এক অন্য দিক থেকে যদি দেখি, আমাদের এত যে সনাতন পরম্পরা, যে এত দিন ধরে আমাদের, যে ধরুন একদম দক্ষিণে বা একদম উত্তরে যারা হয়তো অন্য ভাষা জানছে না, লোকাল, তারা খাওয়া দাওয়া আলাদা, সবকিছু কালচার, কিন্তু তারা এতদিন ধরে দেখুন, সে একদম দক্ষিণ থেকে দক্ষিণেটি কাশী বলা হয়, মাঝখানে আমাদের উত্তর ভারতে কাশী, আবার সে কোথায় কেদার। তো এইসব মাধ্যমে যে কালচারাল যে আমাদের যে সনাতন পরম্পরা যেগুলি আছে, সেগুলি কিন্তু এক যোগসূত্রে ইউনিটি রয়েছে। এত ডাইভার্সিটির মধ্যে হাজার হাজার বছর ধরে কিন্তু এই ইউনিটি রয়েছে। কোথায় উত্তর থেকে দক্ষিণের শঙ্করাচার্য যিনি, তিনি চারদিকে যে 4 মঠ করে গেলেন, তো সেখানে প্রত্যেক যে এত যে ডাইভার্সিটির মধ্যেও এই ইউনিটি কিন্তু খুঁজে পাচ্ছি আমরা হাজার বছর ধরে, সেটা কিন্তু রয়েছে। তবেই সেটা এই কনসেপ্টটা, ভারতের যে কনসেপ্ট এটা রয়েছে, প্রত্যেক যে কোন দূর দূর থেকে সেই যুগে, আজকের জন্য তো ইন্টারনেট গুগল এসব আছে, তো কোন দূর হাজার হাজার বছর ধরে কিন্তু দেখুন, পাণ্ডবরা তার সারা ভারত ঘুরলেন, শ্রী রামচন্দ্র তিনি ভারত সেখানে রইলেন, তো সেখানে তার মধ্যে ইউনিটি রয়েছে তার মধ্যে। তবেই সেটি যেখানকার যে মানুষ হোক না কেন, তো তারা কিন্তু সেটির সূত্রে কিন্তু এক সূত্রে জড়িত রয়েছে। ভাষা আলাদা হচ্ছে কিন্তু কোথাও তাদের অসুবিধা হচ্ছে না, তারা মনে করছে না সেটা একটা অ্যালিয়েন কোনো জায়গায় পৌঁছচ্ছে। দক্ষিণের ধরুন কাঞ্চি থেকে এই কাশিতে এলো, কেদারনাথ এলো, ভাষা তো আলাদা, খাওয়া দাওয়া আলাদা, সবকিছু, চেহারা কোথাও আলাদা হতে পারে কিছু, কিন্তু তারা মনে করছে না এটা কোনো ভিন্ন। তারা সকলে মনে করছে আমরা উত্তর থেকে যে দক্ষিণে আপনি যান, রামেশ্বর যান, রামেশ্বরম দর্শনে যান ইত্যাদি।
তো সেখানে ইউনিটি রয়েছে বলেই সেখানে কখনোই মনে হচ্ছে যে আপনি একটা অ্যালিয়েন একটা কোনো জায়গায় আপনি ওখানে পৌঁছাচ্ছেন। তো ইনহারেন্ট ইউনিটিটি আছে ভারতবর্ষের মধ্যে। এটা বিস্তারে একটু পরে আবার নিতে পারবো, দরকার হলে আমরা এই মূলটাতে এখন আবার সেরে যাবো আজকের মূল ক্লাসটি, কেমন? তো এটা আমরা আগে প্রথমে এটি নিয়ে নিই, তারপরে ওটাতে আবার প্রশ্ন উঠলে আরো বিস্তারে নেব। হ্যাঁ, যেহেতু আমরা সংক্ষেপে আগে নিয়ে নিই আজকের যে মন্ত্রটি। প্রথমে বলছেন এক একটি করে উদাহরণ দিচ্ছেন, পৃথিবী, অন্তরিক্ষম। পৃথিবী মানে পৃথিবীর লোক, অর্থাৎ আমাদের যে আর্থ, এই যে প্ল্যানেট ওয়ার্ল্ড, এই যে আমরা পৃথিবী, এই পৃথিবীর কথা বলছেন। অন্তরিক্ষ মানে আমরা এই পৃথিবীর ওপরে এই যে অন্তরিক্ষ, যে আমরা আকাশ, যে মহাকাশে দেখছি, সেই অন্তরিক্ষ বলা হচ্ছে। দেউ বলা হলো, দেউ মানে স্বর্গলোক। আমরা যে ভূর্ভুব স্বহা বলি, রাত্রি মন্ত্র ইত্যাদি, এর আগে আমরা সেই ব্যাহৃতিগুলো এসেছিল মনে থাকবে, এবং মহলোক, ব্রহ্মলোক এসেছিল, আগের ক্লাসে পড়েছি। ভূর্ভুব স্বহা হচ্ছে চতুর্দশ ভুবন মহ। এখানে তিনটি উদাহরণ দিয়ে তিনটি বললেন। এবার দিশহ, দিশ মানে দিকগুলো, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই যে দিকগুলো বলি সেগুলো। তারপর বলছেন অবান্তর দিশহ। অবান্তর দিশ মানে আমরা 10 দিক বলি, তো মূল যে 4টে দিক আছে, এবার তারপর অন্যগুলো যেগুলো ঈশান কোণ, নৈরত কোণ, যেগুলি আজকের দিনে আমরা বলি না, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট ইত্যাদি, যে কম্পাসের কাঁটা, যে আলাদা আলাদা দিকগুলো, তো সেইগুলো মূল দিকের মধ্যে যে আরো বাকি যে দিকগুলো তার মধ্যে এসে যাচ্ছে, তো সেইগুলো। এরপরে একটা দুটো, এই 5টা এলো। তাহলে এই 5টা নেওয়া হলো, একটা গ্রুপিং করা হলো। এই পৃথিবী, তারপর অন্তরিক্ষ, আকাশ, তারপর দৌ স্বর্গলোক, তারপরে দিক, আর তারপরে যে অবান্তরের দিশা মানে অন্যান্য যে দিকগুলো, যে আরো মূল 4টের বাইরে আরো যে দিকগুলো, এই 5টাকে একটা গ্রুপিং করা হলো। সেগুলি কি গ্রুপিং করা হলো? সেগুলি লোক, অর্থাৎ স্পেসের আমাদের যে ডেস্টিনেশনের সেই লোকিং গ্রুপিং করা হলো, যেহেতু একই জিনিস ডিনোট করছে। পৃথিবী একটা স্পেসের মধ্যে একটা জায়গা, মহাকাশ একটা লোক, একটা জায়গা স্থান, স্বর্গলোক একটা জায়গা, যেগুলো দিকগুলো উত্তর দক্ষিণ, সেগুলো বিভিন্ন দিশাকে, একটা লোক স্থানকে ডিনোট করছে, বোঝাচ্ছে। অবান্তর দিশা যেগুলো নৈরত, ঈশান কোণ, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট ইত্যাদি, সেগুলো নানা দিককে বিভিন্ন বোঝাচ্ছে। তো সেই জন্য 5টাকে যেগুলো সবগুলোই যেহেতু স্পেসকে ডিনোট করছে নানাভাবে, লোককে ডিনোট করতে, এই 5টাকে একটা গ্রুপিং নেওয়া হলো। বললাম যে পংক্তি মানে আমরা 5-5-এর গ্রুপিং করবে আমাদের বোঝার বা মনে রাখার সুবিধার জন্য। এই 5টাকে প্রথমে একটা গ্রুপ নিল। এরপরে গ্রুপ নিচ্ছেন অগ্নি। অগ্নি মানে আমরা জানি অগ্নির, এরপরে আছে বায়ু, এবং তারপরে বায়ু বললে বায়ু আমরা জানি বায়ু, এবং আদিত্য, আদিত্য তো সূর্য, এবং চন্দ্রমা, চন্দ্রমা আমরা জানি, এবং তবে নক্ষত্রাণী, নক্ষত্রাণী অর্থাৎ যে বিভিন্ন যে নক্ষত্র, আমরা যে তারকা নক্ষত্র দেখি, অর্থাৎ এগুলোর মধ্যে দিয়ে এই 5টা কিভাবে ভাগলো? এগুলির মধ্যে দিয়ে যা কিছু জ্যোতিসমূহ, যেগুলি আমাদের যে সোর্স, যা কিছু সেগুলি একটা গ্রুপিং করা হলো। নক্ষত্র যেমন আকাশে আমরা নক্ষত্র দেখি, সেগুলিকে আমরা জ্যোতিস্বরূপ আমরা দেখতে পাই। চন্দ্র তাই, চন্দ্র আমরা আকাশে আমরা সেই জ্যোতিস্বরূপ দেখি। সূর্য তাই জ্যোতি দেখি। অগ্নি তো আমরা জ্যোতির সোর্স বটে। এবং বায়ু, আমরা বায়ুর দ্বারা আমরা যেহেতু আমরা সেখানে জ্যোতির উপর প্রভাব দেখি, অর্থাৎ তীব্র হাওয়ার মাধ্যমে অগ্নি প্রজ্বলিত দেখি, বা উল্টো দিকে হচ্ছে তীব্র হাওয়াতে আবার অগ্নি নিভেও যেতে পারে। মানে দুই দিকেই আমরা বায়ুর ওপর শুধু অগ্নির সঙ্গে এই খুব ঘনিষ্ঠ সম্পর্ক, যেটা বায়ুর দ্বারা অগ্নি প্রজ্বলিত বেড়েও যেতে পারে, খুব আগুন ধরলে আর তীব্র হাওয়াতে আগুন ছড়াতে পারে, আবার খুব অল্প আগুন থাকলে খুব তীব্র হাওয়াতে প্রদীপ নিভে যাবার মতো বায়ু দ্বারা অগ্নি নিভেও যেতে পারে। তো সেই জন্য বায়ুর সঙ্গে অগ্নির এত ঘনিষ্ঠ সম্বন্ধের জন্য এই 5টিকে জ্যোতির গ্রুপে নেওয়া হলো। অগ্নি, বায়ু, সূর্য, চন্দ্রমা এবং নক্ষত্র, এটিকে জ্যোতির দ্বারা গ্রুপে 5টি গ্রুপিং করা হলো। এরপর আমরা পরের গ্রুপটা দেখছি, কি বলছেন না, আপহ, ওষধয়ঃ, এবং তারপরে কি বলছেন না, ঔষধের পরে কি আছে না, বনস্পতি, হ্যাঁ বনস্পতি আছে। এরপরে তারপরে বলছেন আকাশ এবং আত্মা। তা আপ অর্থাৎ জল, প্রথমে জলের কথা বলা হলো, এবং ঔষধয়, ঔষধি সমূহ। ঔষধি মানে আজকের দিনে যেন ড্রাগ বা মেডিসিন, সেটা বোঝানো হচ্ছে না, মানে সেটাকে ডিনোট অন্যভাবে করা হচ্ছে, যেটা আমাদের আয়ুর্বেদে, যেটা আজকের দিনে হার্বাল, যেটা আমরা কথা বলি, প্রোডাক্ট বলি, তা সেই সময় তো আমাদের আয়ুর্বেদের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন বনস্পতি, গাছড়ার মাধ্যমে, যেমন তুলসী বা অন্যান্য নানা, আজকের দিনে অ্যালোভেরা ইত্যাদি বলা হয়, তো সেগুলির দ্বারাই নানা চিকিৎসা, সেগুলি ওষুধের কাজ করতো চিকিৎসা। যেমন এখনো কিউনিন,
ওইসব থেকে এবং অর্জুন গাছের ছাল ইত্যাদি থেকে এখনো বিভিন্ন ভাবে অ্যালোপ্যাথিক সিনথেটিক ওষুধে নানাভাবে সেই থেকে সোর্স নেওয়া হয়। অর্থাৎ এই যে কিছু কিছু গাছগুলোর বিশেষ তার মেডিসিনাল প্রপার্টি রয়েছে, যেটি আমাদের মূল, যেটা এত হাজার বছরের যে চিকিৎসা শাস্ত্রের মধ্যে আয়ুর্বেদে সেটি মূল ছিল। অর্থাৎ ওষুধের মাধ্যমে যে ড্রাগ মেডিসিন ডাইরেক্ট না বুঝে সেটার দ্বারা সে প্ল্যান্ট গুলো বলা হচ্ছে, অর্থাৎ মেডিসিনাল প্ল্যান্ট, অর্থাৎ সেই মেডিসিনাল প্ল্যান্ট গুলো যেগুলি আমাদের ঔষধি রূপে তার যে বিশেষ গুরুত্ব আছে, যেগুলি আমাদের জীবন ধারণের জন্য খুব সহায়ক। আর বনস্পতি রূপে এবার অন্যান্য যে বাকি যে এই গাছগুলি, অন্যান্য যে সব অপর যে গাছগুলি, বনস্পতি সেই অর্থে একটা বড় গাছ এই অর্থে বোঝানো হয় যে গাছটা মানে হচ্ছে যেখানে যে গাছে তো কোনো রকম ইয়ে হয় না, ওই ডাইরেক্ট তাতে ওই ফল দেওয়া, যে বড় বড় যেসব গাছগুলো, যে শুধু ছোট গাছগুলো আমরা সাধারণত দেখি যেগুলো ফুলের গাছ হিসেবে আমরা মুখ্যতর উপর ধরি। অর্থাৎ যেমন আমরা ধরুন এই গোলাপ গাছ বা ইত্যাদি যেসব আমরা যে সাজানো হয়, যেগুলি বাগানে করা হয়, সেগুলিতে ফুলই তার মুখ্য। কিন্তু বড় বড় যে গাছগুলি, যেমন ধর আম গাছ, জাম গাছ, সেখানে ফুলটা তার মুখ্য নয়। সেখানে আমরা কোনো আম ফুল বা জাম ফুলের অপেক্ষা বা লিচু ফুলের অপেক্ষা থাকি না, সেখানে আমরা আম, জাম, ফল, লিচু ইত্যাদি ফলের অপেক্ষায় থাকি। তো বনস্পতি রূপে সেই গাছগুলোকে মূলত ডিনোট করা আছে, যেগুলিতে ফল মূলত আমাদের ফ্রুট মূলত পাই। সেগুলিকে এই ছোট গাছ, গোলাপ বা যেগুলি সাধারণত বাগানের ফুলের গাছ, সেটিকে সাধারণত ডিনোট করা হচ্ছে না, বনস্পতি দ্বারা মূলত সেই বড় ফলের গাছগুলো সাধারণত বোঝানো হচ্ছে। তো এরপরে আকাশ বলা হলো, আকাশ অর্থাৎ আমরা যে আকাশের স্পেস সেটি, এবং তারপরে আত্মা। আত্মা অর্থাৎ এখানে আমাদের যে অন্নময় যে স্থূল শরীর, সেই শরীরটা এটার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে এই আত্মার মাধ্যমে। দুই ভাবে নেওয়া হয় সেটি। একটি অন্নময় শরীর মানে প্রত্যেকের ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল যে শরীর, আমার আপনার প্রত্যেকের জীবের প্রাণীর শরীর। আবার যদি এটাই যদি গ্রস উইথ ইমানেন্ট ওয়েতে সমগ্র বিশ্ব জগতের মধ্যে বিরাটের শরীর, যেটা বিরাট ভোগ আমরা শুনি বিরাটের শরীর বলা হয়, সমগ্র জগৎ একটি যেন লিভিং অর্গানিজম, যেন নয় সত্যই বাস্তবিকই এই শরীর তার এই বিরাট সমগ্র জগৎই তার বিরাট শরীর। তো ইন্ডিভিজুয়াল রূপে আত্মাটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে আমি আপনি প্রত্যেকের স্থূলের আমাদের শরীর এটি। আবার সেটি কালেকটিভ রূপে সমগ্র বিশ্ব জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের সেটি তার বিরাট ঈশ্বরের বিরাট শরীর। তো এই রূপে আত্মা নেওয়া হলো। তাহলে এই পাঁচটাকে এক একটা গ্রুপ করা হলো, জল, তারপরে এই মেডিসিনাল প্ল্যান্টস, বনস্পতি রূপে বড় বড় যে গাছগুলি, আর যাতে ফল মূলত হয়, আকাশ স্পেস, আর আত্মা রূপে ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেক বিং, আর আপনার আর বিরাট রূপে যেমন সমগ্র বিরাট। ঠিক যেমন একটি শরীরের মধ্যে, একটি মানুষের মধ্যে যেমন ইন্ডিভিজুয়াল এক একটি সেলস থাকতে রয়েছে, ইন্ডিভিজুয়াল সেলস গুলো রয়েছে, তারপর রেড ব্লাড কর্পোরেশন রয়েছে, প্লেটলেট, হোয়াইট ব্লাড কর্পোরেশন ইত্যাদি, প্রত্যেক অঙ্গের আলাদা আলাদা সব তার বিভিন্ন বিভিন্ন সব এই ছোট ছোট অঙ্গগুলি রয়েছে, সেটা ইন্ডিভিজুয়াল রূপে। আবার সমগ্র নিয়ে একটা মানুষ, সমগ্র মানুষ একটি মানুষ যেমন সিঙ্গেল রয়েছে। দুই ভাবে এটা বোঝানো যায়, একটা মানুষকে ইন্ডিভিজুয়াল সেলের কালেকশন হিসেবে নেওয়া যায়, আবার একটা সিঙ্গেল একটা হিউম্যান বিং এইভাবে নেওয়া যায়। তো এখানে আত্মা শব্দটা ইন্ডিভিজুয়াল লেভেলেও খাটবে, আমরা যেমন ঠিকভাবে একইভাবে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের জগতে আমরা যেন ইন্ডিভিজুয়াল সেল এইভাবে নেব, আবার আত্মারূপে সমগ্র বিরাটের বিশ্ব ব্রহ্মাণ্ডের বিরাট ঈশ্বরের শরীর সেই রূপে নেব। তো এই পাঁচটার একটা গ্রুপ করলেন। তো এই গ্রুপ করে নিয়ে সেগুলি হচ্ছে, সেটা নিয়ে কি বলেছে, ইতি অধিভূতম, এগুলো নিয়ে আদি ভৌতিক দৃষ্টিতে বর্ণনা করা হলো। অর্থাৎ আমরা জানি না, আমরা সে ত্রিতাপের কথা বলি তখন আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক আমরা বলি। অর্থাৎ আদি ভৌতিকের ক্ষেত্রে বলা হয় যে ভূতগণ, অর্থাৎ বিভিন্ন জীবগণের ক্ষেত্রে জগতের যে নানা যে ডিমার্কেশন গুলি, সেইগুলি এখান থেকে নেওয়া হলো। আমরা যদি খেয়াল রাখি, প্রথমটাতে কি ভাগ দেখলাম, লোক, যে জগতের স্পেসের দিক দিয়ে জগৎকে আমরা ডিফারেন্সিয়েট অ্যানালিসিস করলাম। দ্বিতীয়টিতে কি করলাম, জগতের স্পেসের মধ্যে যেখানে আমরা জ্যোতির কোনো কানেকশন দেখতে পাচ্ছি, যেখানে আমাদের লুমিনেসেন্স, যেখানে আমাদের থেকে আলোক আমাদের প্রদান করা কিছু জগতে আমরা উদাহরণ নিচ্ছি, সেটাকে সেকেন্ড গ্রুপে নেওয়া হলো। তৃতীয় গ্রুপে কি নিলেন, জল এবং জলের দ্বারা যে এই জল থেকেই তবেই তো আমাদের শাক সবজি গাছপালা সবকিছু আসবে, জল না থাকলে কোনো গাছ পেলে হবে না, সেই যে গ্রুপটা, সেখান থেকে মেডিসিনাল প্ল্যান্ট আর বনস্পতি বড় গাছ এবং এই সমগ্র স্পেসের যে সেখান থেকে যা কিছু আমরা যে বলা হয় জলই জীবন বলা হয়, এই জন্য সমগ্র যেন স্পেস যেন সেখান থেকে জলের দ্বারাই, সেজন্য আমাদের লিভিং অর্গানিজমে প্রথম বলা হয় যেন প্রথমে জলের মধ্যে, সেখানে প্রথম যেন অ্যামিবার মতো করে প্রথম লিভিং অর্গানিজম প্রথম যেন এলো, এই ঔষধি বনস্পতি সবকিছু নিয়ে। তারপরে ধীরে ধীরে তারা এই শুষ্ক ইয়েতে উদ্ভিজ্জ, তারপরে অ্যানিমেল কিংডম এলো। আর আত্মাকে সেটাই ইন্ডিভিজুয়াল এবং কালেকটিভ এইভাবে নেওয়া হলো।
তো এই গ্রুপে নিয়ে ইন্ডিভিজুয়াল যা কিছু জগতের স্থূল কিছু ভূতগণ বা প্রাণীগণ বা জীবগণ সেটা কালেকশন অধিভূত করা হলো। এরপরে অর্থাৎ অধ্যাত্ম, আবি ওই যেমন ত্রিতাপের মধ্যে আদি দৈবিক, আদি ভৌতিক এবং অধ্যাত্ম অর্থাৎ ইন্ডিভিজুয়াল বিং এর মধ্যে, তার যে ইনার বিং এর মধ্যে, এতক্ষণ তো বাইরের জগতে দেখা হলো, প্রত্যেকটা আগের উদাহরণ ছিল বাইরের জগতের উদাহরণ, যেটা আমরা গ্রস আইতে দেখতে পাচ্ছি। এরপরে আমরা আমার মধ্যের যা কিছু আছে যেটা গ্রস আইতে দেখছি না, কোনোটা আমার শরীরের মধ্যে সূক্ষ্ম শরীরে আছে, বা শরীরের এখন অ্যানাটমিতে শরীর যে আমরা কেটে বা দেখি তখন অ্যানাটমিতে জানা যায়। এবার শরীরের মধ্যে আমার ভেতরে যেগুলি আছে সেগুলি অধ্যাত্মে এরা 5টা ভাগ দেখবেন। কিরকম দেখছেন? প্রথমটাতে বলছেন প্রাণ ব্যান অপান উদান সমান, এগুলি আমরা বিস্তারে আগে পড়েছি যখন প্রকরণ গ্রন্থ তত্ত্ববোধ আত্মানাত্ম বিবেক পড়েছি, যে পঞ্চপ্রাণ বা পঞ্চবায়ু প্রাণময় কোষের যেখানে আমরা বেদান্তের, সেখানে এই 5টি পঞ্চপ্রাণ পঞ্চবায়ু, তার প্রত্যেকের তার রোল আছে, কোন প্রাণের বায়ুর দ্বারা কোন কোন অঙ্গের তার কি কি কর্ম, তার আর উপপ্রাণের কথা সেখানে বলা হয়েছে, সেখানে তার কি কি অ্যাকশন তার। এই 5টিকে একটা গ্রুপিং করা হলো আমার শরীরের মধ্যে। এরপর আর একটা গ্রুপিং করছে, এবং ইন্দ্রিয়দের গ্রুপিং করছে, ইন্টারনাল অর্গানস, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় প্রসঙ্গে, সেখানে চক্ষু, শ্রোত্র, মন, বাক, ত্বক, সেখানে উদাহরণ এটা নিল, মানে মানে বাকি সবগুলো নেওয়া হয়ে গেল, যেহেতু 5 ভাগ করছেন বোঝার সুবিধে, মনে রাখার সুবিধের জন্য আমাদের, সেখানে তিনি উদাহরণ সহ 5টা দিলেন, কিন্তু সবগুলোই ঢুকে গেল। মনের মানে মধ্যে অন্তরিন্দ্রিয় এসে গেল, মন বুদ্ধি চিত্ত অহংকার, চক্ষু শ্রোত্র ত্বকের মধ্যে জ্ঞানেন্দ্রিয় এসে গেল, বাকের মধ্যে আমাদের কর্মেন্দ্রিয়, সেটাও এখানে ঢুকে গেল। তাহলে এই 5টির মাধ্যমে চক্ষু, শ্রোত্র, মন, বাক, বাড়ি আর ত্বক, এটির মধ্যে দিয়ে ওই 5টার যে আমাদের ইন্দ্রিয় গ্রুপ এসে গেল। এরপর ফিজিক্যাল, যেটা অ্যানাটমিতে আমরা ফিজিওলজি অ্যানাটমিতে যার মেডিকেল সায়েন্স আমরা দেখি, সেগুলো এবার এখানে ভাগ করে দেখাচ্ছেন। কি কি না? চর্ম, মাংস, স্নাব, অস্থি, মজ্জা, এই 5টা। চর্ম অর্থাৎ আমাদের স্কিন, আমাদের যে স্কিনকে নেওয়া হলো আমাদের। এরপর মাংস, আমাদের যে ফ্লেশ, যে মাংস, তাকে নেওয়া হলো। স্নাবা মানে আমাদের নাড়ি, অর্থাৎ আমাদের নার্ভ, যেটা নার্ভাস সিস্টেম, নাড়ি নেওয়া হলো। অস্থি মানে আমাদের হাড্ডি, আমাদের যে হাড়, আমাদের বোনস, সেটা নেওয়া হলো। আর মজ্জা মানে বোনের মধ্যে যে বোন ম্যারো, সেটিকে নেওয়া হলো। তাহলে আমাদের শরীরের মধ্যে এরা উদাহরণস্বরূপ এই 5টা নিয়ে নিলেন, এর মধ্যে বাকি সবই এসে গেল, শিরা উপশিরা, আমাদের যে ধমনী, এগুলো আর্টারি, ভেন্স, সবই ঢুকে গেল। তো উদাহরণস্বরূপ 5টা দিয়ে শরীরের মধ্যেও সেখানে 5টা গ্রুপ করলেন। বলছেন যে এতৎ, এইগুলি নিয়ে, এগুলি অধিবিধায়, এগুলো অধিবিধায় মানে এগুলোকে ভেবে, এগুলিকে কল্পনা করে বা এগুলি বিচার করে, এগুলি সাজিয়ে এটাকে গ্রুপিং করে কি হচ্ছে না, ঋষি অবোচত, মানে ঋষি এগুলিকে, ঋষি বললেন, কোন এক ঋষি তিনি এগুলি তিনি সপ্তরাষ্ট্র মন্ত্ররাষ্ট্র রূপে এগুলিকে তিনি আমাদের জন্য এগুলি বলে গেছেন বা ভেবে বলেছেন সেগুলি, অর্থাৎ এই গ্রুপিং গুলো তিনি করেছেন। এইভাবে তিনি তার সাধনাতে, তার ধ্যানেতে এই নানাভাবে এই জগৎকে এইরকম ডিভিশন করে নিয়েছেন বোঝার সুবিধার জন্য, উপাসনা আমাদের সুবিধার জন্য, ব্রহ্মের উপাসনার সুবিধার জন্য তিনি কোন এক ঋষি এই অবচত এইভাবে বলেছেন। তারপরে কি বলছেন? পাংতম, না হ্যাঁ, ঋষি এতদ অধিবিধায় ঋষি অবচত পাংতং বা ইদম সর্বম, বলছেন ইদম সর্বম, এই যে সবকিছু, এই যা কিছু বললেন যে ইদম সর্বম ওই, এগুলোই নিশ্চিতভাবে এগুলোই পাংতং। পাংতং মানে যেটা এক্ষুনি আমরা বললাম, পাংতং মানে এই পংক্তির এই যে এই কালেকশন, যেটা 5 যে গ্রুপ বলা হলো, পংক্তির ছন্দের মতো একদম সুন্দর সিস্টেমেটিক একটা অর্গানাইজ ওয়েতে এটা আমাদের মনে রাখার, বোঝার, আমাদের ইউটিলাইজ করার জন্য, আমাদের প্রয়োগ করার জন্য তিনি এরকম ভাগ করে দিয়ে গেলেন। এগুলোই হচ্ছে 5টার ভাগ তিনি দেখালেন, এবং বলছেন যে পাংতম পাংতেন এব পাংতম, বলছেন সাধক কি করবেন, যে আমরা যারা যখন এই উপাসনার জন্য এই যে আধ্যাত্মিক এই যে পংক্তিগুলো যেটা ভাগ করে দেওয়া হলো, এর সঙ্গে বাইরের যে পংক্তি 2 রকম ভাগ দেওয়া হলো, তো একটা অধিভূত দেওয়া হলো, একটা অধ্যাত্ম, একটা জগতে গ্রস জগতে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা, আর একটা আমার শরীরের মধ্যে যে এক একটা যেগুলি বলা হলো, এই প্রাণ, চক্ষু, চর্ম ইত্যাদি, যেটা প্রত্যক্ষ দেখছি না, যেটা আমরা ধ্যানের সময় কল্পনা আমরা করতে পারবো। এই বাইরের পংক্তি আর ভেতরের যে পংক্তি, এগুলোর মধ্যে অধ্যাত্ম আর অধিভূতের সঙ্গে এগুলো নিয়ে স্পৃণতি ইতি, অর্থাৎ এগুলো তাদের পূর্ণ করছে, একে অপরকে যেন সাপ্লিমেন্ট ও কমপ্লিমেন্ট করছে। আমরা জগতে অর্থাৎ প্রত্যেকে যেন একে অপরের সঙ্গে কালেকটিভে একে অপরকে সহায়তা করছে। কিভাবে সেটি আমরা বলে এখানে ফাইনালটা আমরা দেখবো কি বলতে চাইছেন।
সংক্ষেপে এই মন্ত্রটাতে, ছোট্ট মন্ত্রে মূলত এই কালেকশনের এই নোমেনক্লেচার গুলো দেওয়া হলো। এই মন্ত্রে এই বেশি, খুব বেশি আর কিছু দেওয়া নেই, এই এতগুলো নোমেনক্লেচার শুধু দিলেন। নোমেনক্লেচার দিয়ে বলছেন যে দুই রকম ভাগ করলেন। একটা অধিভূতম, যে বাইরের আদিভৌতিক যে জগতের এই ভাগ, 5টা লোকের ভাগ দিলেন, 5টা জ্যোতির ভাগ দিলেন, আর 5টা তিনি আর কি দিলেন যেন, তিনি আর এই 5টা যে জল, ঔষধি, বনস্পতি ইত্যাদি দিয়ে ভাগ দিলেন, যে এগুলো দিলেন। আর কি দিলেন তিনি, তার সঙ্গে আমাদের আধ্যাত্মিক, আমাদের ভেতরে এরকম 5টা ভাগ দিলেন শরীরের মধ্যে, যেমন ওই প্রাণ, অপান, বায়ুগুলি সেখানে ভাগ দিলেন। আর যেমন চোখ, মন, ইন্দ্রিয়গুলি ভাগ দিলেন। আর চর্ম, মাংস ইত্যাদি ভাগ দিলেন। তাহলে বাইরে 3টি ভাগ আমাদের দেখালেন, জগতে, গ্রস জগতে, যেটা আমরা গ্রসলি দেখতে শুনতে পাচ্ছি, জগতের দিকে, আকাশের দিকে তাকালে, পৃথিবীর দিকে তাকালে। আর একটা আমার ভেতরে যেটি এরকম ভাগ, সেটাও 3 রকম ভাগ দেখালেন, যেটা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা বিচারে নিয়ে নিচ্ছি। প্রাণ, অপানের একটা ভাগ, চোখ, কর্ণ, ওটার একটা 5টা ভাগ, আর চর্ম, মাংস ইত্যাদি তার একটা 5টা ভাগ দেখালেন। তা বাইরে 3 রকমের 5টা ডিভিশন, 5 করে। আর ভেতরেও আমাদের শরীরের মধ্যে যেটা এরকম 3 রকমের ভাগে, প্রত্যেকটা 5টা করে আমাদের দেখালেন। এবার দেখিয়ে তাহলে এটার মধ্যে কি, কেন এই ভাবলি করলেন, সে উদ্দেশ্যটা কি? 2 ভাবে এটা উদ্দেশ্য, একটা হচ্ছে লৌকিক উদ্দেশ্য একটা রয়েছে, একটা আধ্যাত্মিক উদ্দেশ্য রয়েছে। কিরকম উদ্দেশ্য বলছেন না, খুব সংক্ষেপে এটা বললে, যেটা নিয়ে এরপরে আমরা কোশ্চেন আনসার যেগুলো আগে ছিল সেগুলো আমরা চলে আসবো। বলছেন যে এই যে ভাগগুলি তিনি বললেন এখানে, এগুলির দ্বারা আমরা এই কালেকশন গুলো, যে আদি ভৌতিক যেটা বাইরের আর আধ্যাত্মিক যে ভেতরের, এটা যে রহস্য বা এটা যদি আমরা এর কানেকশন গুলো বুঝতে পারি জগতের মধ্যে, তাহলে প্রত্যেকটার সঙ্গে আমরা আজকের দিনে বলি না যে ওই ইকোলজির কথা বলি, এসব গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি আসে, যে বলা হয় যে প্রত্যেকে, গীতাতে পরস্পর ভাবায়ন্তে বলা হচ্ছে যে প্রত্যেক একে অপরের সঙ্গে ডিপেন্ডেন্ট, কেউ ইন্ডিপেন্ডেন্ট নয়, প্রত্যেকে জগতে ইন্টারডিপেন্ডেন্ট বলা হচ্ছে। যেমন প্রত্যেকে ক্ষেত্রে একে অপরের সঙ্গে তার সম্পর্কিত রয়েছে, এই গ্লোবাল ওয়ার্মিং, ইকোলজি, প্রত্যেকের ক্ষেত্রে। কেউ শুধু নিজের, যেমন আমাদের শাস্ত্রে এই জন্য পঞ্চঋণ, পঞ্চ মহাযজ্ঞ, সেখানে বলা হচ্ছে যে প্রত্যেকের মানুষের সঙ্গে ভূত ঋণ, ভূত যজ্ঞ ইত্যাদি বলা হচ্ছে। তো এখানে বলছে প্রত্যেকটা আধ্যাত্মিকের সঙ্গে প্রত্যেক যে আদি ভৌতিক যেগুলি এক্সাম্পল 5 দেওয়া হলো, প্রত্যেকের কানেকশন আছে। তো সেটা যদি আমরা কানেকশনটা যদি ধরে নিতে পারি, তাহলে একটা তার দ্বারা 2 রকম উপকার হতে পারে। একটা লৌকিক উপকার হতে পারে, সেই কানেকশনটা যদি আমরা অ্যাপ্লাই করি জগতের ক্ষেত্রে, তাহলে আমাদের অভ্যুদয় প্রবৃত্তি মার্গের যেটি, অর্থাৎ জগতের যেটা ডেভেলপমেন্ট, আমাদের এটা খেয়াল রাখতে হবে। বৈদিক আমাদের সাহিত্যে, আমাদের এই পরম্পরাতে কোথাও আমাদের কিন্তু জগৎকে নেগেটিভ করে, জগৎ ডিনাইং নয়, জগৎকে বজায় রেখে সেখানের সঙ্গে তার মধ্যে দিয়েও আমাদের নিঃশ্রেয়স দেখানো হচ্ছে। যেটা বৌদ্ধের ক্ষেত্রে পরবর্তী, এর আগের দিনে আমরা পড়েছিলাম যে স্বামীজি বলছেন প্রাচ্য পাশ্চাত্যে যে আমাদের ধর্মকে অবহেলা করে শুধু মোক্ষের দিকে জোর দেওয়া হলো, কিন্তু বৈদিক সাহিত্যে এখানে আমাদের এই বেদে উপনিষদে তা কথা করা হচ্ছে না। এখানে প্রবৃত্তির দিকেও, যা অভ্যুদয়ের দিকেও খেয়াল রাখা হচ্ছে, যার সেটি নেবার জন্য, আর যে সেখানে পারে নিঃশেষ হয়ে যাবে নিবৃত্তি, তারটা দেখানো হচ্ছে। তো কিভাবে দেখাচ্ছেন, তাহলে আদি ভৌতিক আর এই আধ্যাত্মিক যেগুলি আমরা এক্সাম্পল দিলাম, যেমন একটা দুটো আমরা বলে নিচ্ছি, তাহলে সেটা বুঝতে আমার সুবিধা হবে। যেমন আদি ভৌতিকে যে লোকের কথা বলা হলো এক্ষুনি, যে আমরা পড়লাম যে এই পৃথিবী, অন্তরিক্ষ, যেও দিশা, এক একটা দিশার কথা বলা হলো। আর অধ্যাত্মিকে যেখানে পঞ্চ প্রাণের কথা বলা হলো, প্রাণ, ব্যান, অপান, উদান, সমান ইত্যাদি বলা হলো। আমরা যদি আগের এগুলো পড়ে দেখেছি, আমরা মনে থাকবে যে সেখানেও আমরা সংহিতা প্রকরণ যেখানে প্রথম পড়েছিলাম, সেখানেও কানেকশন, সংহিতা বা সন্ধি, সেখানে ভূর্ভুবস্সুঃ যখন আগের এই মন্ত্রগুলি অনুবাদ করেছিলাম, দেখেছিলাম যে সেগুলির সঙ্গে কানেক্টেড রয়েছে। আমরা ভেতরে আমাদের যেভাবে আমি অ্যাক্ট করবো, বা যেভাবে জগৎকে আমি ইন্টারনালাইজ করব, আমার বাইরের জগৎটা তো সেইভাবে পরিবর্তিত হবে বা সেইভাবে মডিফাই হবে। যেটা বলা হয় না, আমরা অনেক সাধারণ কথায়, আপ ভালা তো জগৎ ভালা, অর্থাৎ আমি ভেতরে যেরকম থাকবে, ওয়ার্ল্ড ইজ ইয়োর মিরর, তুমি ভেতরে যেমন থাকবে তোমার বাইরের জগতে ম্যানিফেস্টেশন সেরকম হবে। তো সেখানে এখানে বলছেন আমরা অধ্যাত্ম, এই প্রাণ, ব্যান, অপান, উদান, সমান, যেখানে তার বিস্তার গুলো তো আমরা বেদান্তের অন্য প্রকরণ গ্রন্থে পড়েছি, এখানে সেগুলো ডিটেলসে যাব না। তো তার যেগুলি প্রয়োগ সেখানে যেমন যেমন আমরা জানবো, ব্যবহার ঠিক করব। যেমন প্রাণায়ামের কথা বলা হয়, প্রাণ শক্তি, সেটা আমরা জানি প্রাণায়ামের মাধ্যমে নানা রকম আইদার বিভিন্ন বিভূতি সিদ্ধায় শক্তিও হতে পারে,
আবার সেটি আবার সহায়ক হয়ে আমার আধ্যাত্মিক উন্নতির জন্যও আমাকে সংযত করতে সাহায্য করতে পারে, দুই দিক দিয়ে। অর্থাৎ লৌকিক জগতে যেন বিভূতি, নানা শক্তি, যে সিদ্ধাই বলা হয়, সেটিও হতে পারে। আবার সেটির দ্বারা মনকে সংযত কেন্দ্রিত করে আমি ভগবান লাভের দিকে এগোতে পারি। তো সেই জন্য বলছেন এখানে এই অধিভূতের বাইরের জগতে যেগুলি আছে সেটি আমরা ইন্টারনাল এই অধ্যাত্ম প্রাণ আপান ব্যায়ামের দ্বারা, সেখানে কন্ট্রোলের দ্বারা বাইরের জগতেও আমার যদি প্রবৃত্তি মার্গ অভ্যুদয় থাকে সেখানে আমাদের ইউটিলাইজ হতে পারে। আর যদি আমি সেখান থেকে আমি হায়েস্ট পেতে চাই নিঃশ্রেয়স মুক্তি, সেটাও পেতে পারি। এরকম আর একটা উদাহরণ নিচ্ছি আমরা, যেটা হচ্ছে এই বাইরের জগতের ক্ষেত্রে যে আধিপত্যের জ্যোতিগুলি বলা হলো, জ্যোতিগুলি অর্থাৎ এই অগ্নি, বায়ু, আদিত্য, চন্দ্রমা, নক্ষত্র, এই যে পাঁচটা যে জ্যোতির বলা হলো। আবার আধ্যাত্মিক আমরা কোনটা পড়লাম, এই যে চক্ষু, শ্রোত্র, মন, বাক, ত্বক। আমাদের মনে থাকবে আমরা আগে পড়েছি এই প্রত্যেকটার এক একটি করে দেবতা আছেন। যে আমরা চক্ষুর আগে মনে আছে আমরা পড়েছিলাম চক্ষুর দেবতা হচ্ছেন আদিত্য, আমরা পড়েছিলাম মনের দেবতা হচ্ছে চন্দ্রমা ইত্যাদি। প্রত্যেক ইন্দ্রিয়র তার যে অধিষ্ঠাত্রী দেবতা অর্থাৎ তার যে বিশিষ্ট যে কর্ম, তার যে প্রয়োগ জাগতিক, তার যে ওয়ার্ক, যেটা দিয়ে তার ইউটিলিটি যা আছে, প্রত্যেক ইন্দ্রিয় যে কার্য আছে, তো এখানে প্রত্যেকের সেই রকম দেবতা বলা আছে। হাতের দেবতা যেমন হচ্ছে ইন্দ্র, পায়ের দেবতা বিষ্ণু, ইত্যাদি ইত্যাদি প্রত্যেক ইন্দ্রিয় দেবতার। আর ওখানে আমরা ওইরকমই জ্যোতি, ওই যে চন্দ্রমা, আদিত্য, চন্দ্রমা, সেখানে গ্রস জায়গায় সেগুলি পড়লাম। অগ্নিতে মনে বাকের দেবতা হচ্ছেন অগ্নি। তো এইভাবে, তো অর্থাৎ সেইভাবে হচ্ছে ওই আদি ভৌতিকের যেমন জ্যোতির যেগুলি উদাহরণগুলি এক এক পাঁচটা ভাগ হলো। আর আমরা অধ্যাত্ম এই চক্ষু শ্রোত্র যেগুলি, যেটার সঙ্গে প্রত্যেকটা কানেক্টেড বাইরের সঙ্গে, সেটা যদি আমরা জোর দিই, খেয়াল রাখি, তাহলে সেখানেও আমাদের মধ্যে সেগুলি মডিফাই হয়ে সেটা অদ্ভুত সুন্দরভাবে আমাদের, যদি কেউ বিভূতি অর্থাৎ লৌকিক উন্নতির দিকেও যেতে চান সেখানেও তার উন্নতি হবে। আর এছাড়া বললাম আধ্যাত্মিক জগতের ক্ষেত্রে সেখানে তো তার ঈশ্বর লাভের ক্ষেত্রে সহায়ক হবে। সেটা বলা হয় যে অনেক যোগীদের কণ্ঠস্বর অতি সুন্দর, অতি মিষ্ট হন। স্বামীজি নিজে বলছেন, তিনি গাজীপুরে যখন পাওয়ারি বাবার সঙ্গে দর্শন করছেন, বলছেন তার কণ্ঠস্বর অত্যন্ত মিষ্ট, যেন এত সুন্দর তার কণ্ঠস্বর। আমি স্বয়ং শ্রীরামকৃষ্ণ, স্বামীজি তাদের নিজেদের গান তারা করতে, শ্রীমা বলছেন যে এমন সুন্দর গান ওই শ্রীরামকৃষ্ণ এবং তারপরে স্বামীজি বিবেকানন্দ, এরপরে এত সুন্দর গান আর শোনেনি, এরপরে কান যেন খারাপ হয়ে যায়, এত সুন্দর গান আর কারোর জন্য জীবনে শোনেনি। তো অর্থাৎ যারা উচ্চ মার্গের যারা মানুষের মহাপুরুষ যাদের হন, তাদের ক্ষেত্রে এই তাদের যেমন তাদের ইন্দ্রিয়গুলো যেমন কন্ট্রোল হয়, তা সেগুলি যেমন ঈশ্বর লাভের ওই দিকে যেমন এগোতে হয়, সেরকম বাহ্যিক ক্ষেত্রেও যদি তার প্রয়োগ হবে, ঈশ্বরের ইচ্ছা হয়, সেখানেও বাইরের জগতের এই যে অভ্যুদয়ের ক্ষেত্রে, প্রবৃত্তির ক্ষেত্রে, সেগুলি খুব সুন্দরভাবে সেগুলি যথাযথ খাপে খাপ লাগার মতো যেন সেটা যথাযথভাবে সেটি খুব সামঞ্জস্যপূর্ণ এবং অতি সুন্দর সেটি মাধুর্যমণ্ডিত হয়ে। শ্রীকৃষ্ণ যেমন বলেন মধুরাষ্টকম, তার সবকিছু জন্য মধুর। শ্রীরামকৃষ্ণ যখন নাচ করছেন পানিহাটিতে, বলছেন শরৎ মহারাজ এত বৃদ্ধ নাচ করছেন, কিন্তু এত মাধুর্য তার মধ্যে, এত সৌন্দর্য একদম বৃদ্ধ নাচের মধ্যে, তারা কোনো দেখেনি, ভাবেনি। অর্থাৎ মাধুর্য মণ্ডিত হয়ে ওঠে সবকিছু যখন এই ঠিক ভাবে জগতের সবকিছু হয়ে ওঠে, এই বাইরে আধ্যাত্মিক আর অধিভূত যখন যোগ্য হয়ে ওঠে। তো এরকম বলছেন। আর তাহলে আর একটা কি বললেন, লাস্ট একটা কি আর একটা উদাহরণ নিয়ে নিই, যদি আর একটা প্রকারে যদি অন্য যেগুলি আছে, যে এই পরের ধরে দেখুন ওই আপ ঔষধি যেগুলি বনস্পতি, আকাশ, আত্মা, এগুলি বলা হয়, যেগুলি বলা হলো যে জল, তারপরে মেডিসিনাল প্ল্যান্ট, আর যেগুলি ফলদায়ী বৃক্ষ। আকাশ, আত্মা বলতে আমাদের ইন্ডিভিজুয়াল বডি বা আমাদের যেটা গ্রস, আমাদের বিরাটের শরীর। আর এখানে শরীরের মধ্যে যখন দেখছি ওই আদি আধ্যাত্ম, চর্ম, মাংস, আমাদের ওই নার্ভ, আমাদের হাড়, বোন ম্যারো, সেখানে আমরা জানি ওই জল বা আমাদের মেডিসিনাল প্ল্যান্ট, আমাদের বনস্পতি, আমাদের খাদ্যদ্রব্য, সেগুলির মাধ্যমেই আমাদের কিন্তু আমাদের শরীরের যে খাদ্য থেকেই এই ভেতরের এগুলিও ঠিক গড়ে ওঠে। এই যে চর্ম, মাংস, স্নায়ু, এগুলি সব নিউট্রিশনের মধ্যে আমরা জানি মেডিকেল ফিল্ডেও, যে বাইরে যদি আমাদের ঠিক আমাদের গ্রস লেভেলে আমাদের যদি খাদ্যদ্রব্য বা ঔষধি ঠিক হয়, তাহলে শরীরের মধ্যে ইন্টারনাল অর্গান গুলো যথাযথ থাকবে। সেখানে যদি সমস্যা হয় তাহলে শরীরের মধ্যেও গঠন হয়ে উঠবে না। অর্থাৎ এখানেও দে আর কানেক্টেড। বাইরের আপ, ঔষধি, বনস্পতি, আকাশ, আত্মার সঙ্গে আমাদের শরীরের মধ্যে চর্ম, মাংস, স্নায়ু, অস্থি, মজ্জা
যদি ঠিক আমাদের ঔষধি বা আমাদের নিউট্রিশন ঠিক হয়, পুষ্টি বৃদ্ধি ঠিক হবে। আর তার বিপরীত হলে আমাদের WHO হেলথ এজেন্ট ডেফিনেশন যেমন বলা হচ্ছে ফিজিক্যাল লেভেলও বা মেন্টাল সব লেভেলও, সেখানেও এটা যথাযথ একে অপরের সঙ্গে কানেক্টেড, সেখানে ইকোলজিক্যাল সিস্টেমও কানেক্টেড। তো একে অপরের এক্সপ্লয়েট যেন না করা, এক্সপ্লয়েট করলে তার বিপরীত ফল সেটি আসবে। অর্থাৎ এইভাবে বোঝানো হলো যে আমরা লৌকিক দৃষ্টিতে, যদি ভৌতিক দৃষ্টিতে যে উন্নতি, যে ডেভেলপমেন্ট যেটা আজকের দিনে বলা হয়, সেটা করতে হলেও তাতেও এই দুটো কানেক্টেড হওয়া দরকার, এটার মধ্যে কোনো বিচ্ছিন্ন বোধ করা উচিত নয়। আর যদি সেখান থেকে আধ্যাত্মিক চরমও আমরা ঈশ্বর লাভের সেই দিকে যদি ভাবি, সেখানেও তো আমার ব্রহ্ম উপাসনা মানে সবকিছু এক ব্রহ্মই, ইউনিটি ইন ডাইভার্সিটি এবং ডাইভার্সিটি ইন ইউনিটি। এই দুটো, ইউনিটি ইন ডাইভার্সিটি ব্রহ্ম উপাসনা, ডাইভার্সিটির মধ্যে ইউনিটিকে দেখা, আর ডাইভার্সিটি ইন ইউনিটি হচ্ছেন তিনি এই আমাদের সকলের জন্য এই সহায়তা রয়েছেন, এগুলো দিচ্ছেন। অর্থাৎ এটা আমাদের এক্সপ্লয়েট করার জন্য না, ওষুধ, খাবার, জল আমাদের এক্সপ্লয়েটেশনের জন্য নয়, ভগবানই আমাদের জন্য, ধরিত্রীর মাতা যেমন বলা হয়, তিনি আমাদের জন্য, তিনি ভগবানই আমাদের জন্য এই রূপে এসেছেন, আমাদের থেকে এই রূপে এসে আমাদের কৃপা করছেন। তার অনুগ্রহে আমরা নিজেকে আমাদের শারীরিক এবং অভ্যুদয় প্রবৃত্তির দ্বারা বর্ধিত করছি, আবার তার কৃপাতেই আমরা তাকেও পেতে বা জানতে পারছি। তো এইভাবে দুই দিক থেকে বলা হলো ইউনিটি ইন ডাইভার্সিটি এবং ডাইভার্সিটি ইন ইউনিটি, দুই অর্থ দিয়েই এটি এই অহংগ্র উপাসনা বা আমাদের এই উপাসনা বলা হয়, যে আমাদের নানাভাবে এই প্রতীকের মাধ্যমে এই উপাসনার কথা এটা বলা হলো। এটা খুব সংক্ষেপে আজকের এটি আলোচনা করা হলো। এরপরে আমরা তাহলে এবারে যে আপনারা যে প্রশ্ন যেগুলো করছিলেন সেই আলোচনায় আমরা চলে আসি, যেটা ডক্টর রিও করেছিলেন, বোধহয় ডক্টর লাহিরিও একটা প্রশ্ন করছিলেন, আর অন্যরা যা প্রশ্ন করবেন। আমরা এবার আলোচনা 15 মিনিট মতো সময় আছে, আলোচনায় চলে আসি। বলুন, কি একটা প্রশ্ন বোধহয় করেছিলেন, অন্যরা করতে পারেন। নির্মাল্য আজকে আছো, আমরা প্রশ্ন নিতে পারি। ডক্টর লাহিরি একটা প্রশ্ন যেটা ছিল, বলেছিলেন যে আমাদের এই ভারতের ক্ষেত্রে আমরা ইউনিটি ডাইভার্সিটি দেখতে পারি কিনা। আমরা তো বললাম যে একটা তো এটি যেহেতু একটা ম্যাথামেটিক্স এর মতো বা সায়েন্সের মতো দেখলাম, এটা সমগ্র জগতের ক্ষেত্রেই, সমগ্র অ্যানিমাল সিস্টেমে, সমগ্র প্ল্যান্ট সিস্টেমে, হোল ওয়ার্ল্ড এর মধ্যে, হোল এই কনসেপ্ট, ফিলোসফিক্যাল যে কনসেপ্ট দেওয়া হলে সকলের ক্ষেত্রে প্রযোজ্য, ভারতে তার থেকে আলাদা নয়, সেটা ভারতেও প্রযোজ্য। আর ভারতের ক্ষেত্রে ওইভাবে দেখলে আমরা বললাম যেটি ভারতের ক্ষেত্রে কালচারাল এত ডিফারেন্স, প্রত্যেক জায়গা থেকে জায়গা, ভাষা, পোশাক ইত্যাদি সব, খাওয়া সব আলাদা হলেও এক সূত্রে ইউনিটি জড়িত কিভাবে। দেখুন, হাজার হাজার বছর ধরে মানুষ, এই যে ভারতের জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, কোথায় কে দক্ষিণে কোথায় উত্তরে, সে ভাষা জানছে না, সে খাওয়া আলাদা হচ্ছে, পোশাক আলাদা হচ্ছে, কিন্তু সেই দেখুন সেই একই জ্যোতির্লিঙ্গের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের জন্য কোথায় সমগ্র ভারত একই সূত্রে যেন গাঁথা রয়েছে, কত হাজার 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 বছর ধরে গাঁথা রয়েছে। আর আমরা বললাম রামচন্দ্র তার বনবাস, বা পাণ্ডবদের ক্ষেত্রেও, সেসব ক্ষেত্রে এই ধরনের কত, শঙ্করাচার্য তিনি, স্বামীজি নিজে যখন তিনি ঘুরছেন সারা ভারতে, তো এইভাবে যেন একই সূত্রে গাঁথা রয়েছে, যতই ডিফারেন্স সব জায়গায় থাকুক না কেন, এইভাবে রয়েছে। এবার তাহলে একটু আমরা কারোর কোনো প্রশ্ন আলোচনা থাকলে আজকে শুনতে পারি। হ্যাঁ, আচ্ছা মহারাজ, বলুন। মহারাজ, এই যে জিনিসটা লেখা হয়েছে, এটা তো কয়েক হাজার বছর আগে লেখা হয়েছে নাকি? হ্যাঁ, কত হাজার বছর আগে লেখা তো হয়নি, এটা শ্রুতি। শ্রুতি মানে হচ্ছে সেই সময় এগুলি হচ্ছে শ্রবণের মাধ্যমে, এটা অসাধারণ একটা জিনিস, মানে ভাবলে নেক্সট টু ইম্পসিবল মনে হয় আমাদের বুদ্ধিতে। বংশ পরম্পরা এবং শিষ্য পরম্পরায় শুধু শুনে 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 পরবর্তী প্রজন্মে, পরবর্তী পরম্পরাতে এতে কোন রকম বিকৃতি ছাড়া এটা মেনটেন হচ্ছে, কত হাজার বছর আমরা জানি না। না, আমার বক্তব্য যেটা, যে হাজার বছর আগে লেখা হয়েছে, তাতেও এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, ডাইভার্সিটি ইন ইউনিটি, এই কথাগুলো কি অপূর্ব করে লিখেছেন, সেটাই আর কি। গ্রেটলি, হ্যাঁ, ভাবলে সেই বলছে, মানে এত গ্রেটনেস হবে যে ইন্টেলেক্ট, শুধু ইন্টেলেকচুয়াল লেভেল দিয়ে যদি ভাবি, আমাদের স্পিরিচুয়াল লেভেল তো আরো অনেক ঊর্ধ্বের, অনেক দূরের কথা। ইন্টেলেকচুয়াল লেভেল দিয়ে ভাবলে, যারা এটা চিন্তা করেছেন, ভাবতে পেরেছেন এইভাবে, কত হাজার বছর আগে, একটা সেটাই যায় না, স্কলারলি ওরা কোন সময় বলবেন, কিন্তু আমরা পরম্পরাতে আমরা অনেক হাজার হাজার বছর আগে বলবো। আর কিন্তু লেখাটা অনেক পরে হয়েছে, লিপি হয়েছে তার অনেক পরে, সেটা লিখিত হয়েছে, সেটা তখন অনেক পরে লেখা হয়েছে। তার আগে শুধু ওটা ওই শ্রুতিতেই এক পরম্পরা রয়েছে। কিন্তু তারা এই যে গ্রস লেভেল যে ভাবছেন, এই গ্র্যান্ডনেস অফ থট,
মানে একটা কালচার, একটা সিভিলাইজেশন কতটা উন্নত হলে, এটা কত হাজার উন্নত হলে এরকম চিন্তাধারায় উচ্চতায় পৌঁছাতে পারে, যেখানে সবাইকে একভাবে নিয়ে নিচ্ছেন, সেখানে কাউকে কাউকে বাদ দিচ্ছেন না, সমগ্র পৃথিবীর মানুষকে নিয়েই ভাবছেন, কাউকে বাদ দিচ্ছেন না। স্বামীজি বলছেন না, ব্রহ্ম থেকে কীট পরমাণু, কাউকে তিনি বাদ দিচ্ছেন না। এটা এক্সাম্পল হিসেবে এই কয়েকটা এক্সাম্পল তিনি দিলেন, গ্রস লেভেলে 3-5-5 করে 3 রকম এক্সাম্পল, আর আমাদের শরীরের মধ্যে 5-5 করে 3 রকম এক্সাম্পল দিলেন। এরকম আরো এক্সাম্পল আপনারা চাইলে আমরা আরো ভেবে নিতে পারি, যদি বানাতে চাই আরো। সেটা সত্যি অপূর্ব গ্রেটনেস। এবারে কানেকশন গুলো আমরা 2-1টা ক্লাস পরে, ওই যে বলে সিংহ অবলোকন, মানে এর আগে কি পড়েছিলাম, মানে এটা কিভাবে কানেক্টেড হচ্ছে, একটা দুটো মন্ত্র যে প্রত্যেকটা আলাদা করে পড়েছি, সেটা অন্য একটা কোনো ক্লাসে আমরা একটু একসঙ্গে ছোট ছোট করে দেখবো যে কানেকশন গুলো, তাহলে কানেকশন গুলো ভুলে যায় যে কোনটার সঙ্গে কি কানেক্টেড হচ্ছে। লিখেছেন নাকি? হ্যাঁ, শঙ্করাচার্য কি এটাকে অ্যাকুমুলেট করেছেন? না, এটা তো তারও আগে, এটা বহু আগে, এটা তো বেদব্যাস বলা হয়, তিনি যে 4টে বেদকে 4টে ভাগে তিনি সিস্টেমাইজ করে করলেন, যিনি ব্যাসদেবকে এটা বলা হয়। তার আগে অবধি এটাই 4টে, যে মানে এখনকার যে বেদ, তার যে 4 ভাগ যেটি আমরা যেটা আজকের দিনে পাচ্ছি, সেটা তার আগে ছিল না। তা তিনি স্বয়ং নারায়ণের অবতার রূপে তিনি এসে, যেন পরবর্তীকালে মানুষদের ক্ষেত্রে আমরা আজকের দিনে ভাবি আমরা মানুষ মডার্ন হচ্ছি মানে আমরা উন্নত হচ্ছি, বাস্তবে যেন উল্টো। আগের দিনে মানুষরা তাদের যে ইন্টেলেক্ট ছিল তারা সব এটা রাখতে পারতেন, কিন্তু তিনি দেখুন পরবর্তী যারা আসবে তারা এতটা হিউজ গ্রস যেটা লিটারেচার তারা পারবে না, তখন তিনি 4টে ভাগ করে ডিভিশন করে দিলেন, এবং এক একটা ভাগ এক এক ঋষির হাতে দিলেন, ঋক, সাম, যজুর, অথর্ব করে ভাগ করে দিলেন, এবং এক একটা শাখা এক একটা প্রজন্মকে, এক একটা বংশকে, কেউ তার শিষ্য পরম্পরায়, তার বংশ সন্তান পরম্পরায় তারা মেনটেন করলো। আর পরবর্তীকালে বললাম যখন লিপি হলো তখন লিখিত হলো, ওটা তো লেখাটা তো অনেক পরে, স্মৃতিতেই আগে তার মেমোরিতেই ছিল, জাস্ট মুখস্থ করে বলে 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 মেমোরাইজ থাকছে। এই শুদ্ধতার সঙ্গে মেমোরি, মানে চিন্তার বাইরে যে কোন রকম মানে ভ্রান্তি ছাড়া কত হাজার বছর ধরে একদম শুদ্ধ ভাবে এটা একটা শব্দ, একটা উচ্চারণ কোথাও চেঞ্জ হচ্ছে না। মানে গ্রেটনেস অফ আওয়ার অ্যানসেস্টার্স যদি ভাবায়, আমাদের যা অতীতে যারা ছিলেন আমাদের এই পূর্বপুরুষরা, তারা কত অসাধারণ, সাচ গ্রেট পিপল দে ওয়্যার। আমরা তাদের আমরা বংশধর। স্বামী সেই জন্য বলছেন যে আই এম দ্য প্রাউডেস্ট ম্যান এভার বর্ন, স্বামীজি বলছেন। বাট সেই প্রাউডটা কারণ আমার নিজের জন্য প্রাইড নয়, প্রাইড ডিউ টু মাই অ্যানসেস্ট্রি। আমি দেখি যে আমার অ্যানসেস্ট্রি মানে না নিজের বংশ বলছেন, এই সমগ্র যে আমাদের যে সভ্যতা, যে সনাতন সভ্যতা হাজার হাজার বছর তারা দিয়ে গেছেন। আর শঙ্করাচার্য তিনি তারপরে এসে তিনি সেগুলিকে ওই ভাষ্য তিনি উপনিষদে লিখলেন। সেজন্য একভাবে ভাবলে এই জগৎকে, আমাদের ভারতকে, যে আমাদের এই যে অসাধারণ লিটারেচারকে আমি যদি সিরিজ ভাবে ভাবি, কারা দিয়ে গেছেন, প্রথম আমরা ঋষিরা দিয়ে গেছেন। নানা ঋষি, আমরা নামই জানি না, অনেকের ঋষির নাম জানি না, বা অল্প তাদের সম্বন্ধে যা জীবনী কিছুই প্রায় জানি না, শুধু নাম 2-1টা জায়গায় উল্লেখ আছে বিভিন্ন ঋষির নাম। তারা প্রথম এই আমাদের বেদ উপনিষদের সব দিয়ে গেলেন। তারপরে আমরা পেলাম যে প্রথম ইয়েকে পেলাম, বাল্মীকিকে পেলাম। তিনি প্রথম, তিনি ওই রামের কথা এবং তার সঙ্গে যোগ বৈশিষ্ট্যের কথা তিনি লিপিবদ্ধ করে গেলেন। অর্থাৎ আমাদের যে কালচার, যেটা আমাদের ইতিহাস কালচার যেটা পাচ্ছি, তা প্রথম ঋষিদের দ্বারা, পরে পরবর্তীকালে বাল্মীকি, সেকেন্ড পার্সন বাল্মীকি, তারপরে বেদব্যাস এসে তিনি এই বেদগুলি এবং তার সঙ্গে মহাভারত, অন্যান্য ব্রহ্মসূত্র আর পুরাণ, ভাগবত ইত্যাদিকে তিনি সেগুলিকে পরবর্তী দিয়ে গেলেন। তারপর এলেন শঙ্করাচার্য, তিনি তার মধ্যে এই যেগুলি পড়ছি সেগুলি শঙ্করাচার্যের ভাষ্য ছাড়া তো বোঝাই যাবে না, ব্রহ্মসূত্র শঙ্কর ভাষ্য ছাড়া বোঝাই যাবে না। তিনি গীতা ইত্যাদি গুলি স্ট্রাকচারাল শঙ্করাচার্য করে গেলেন। তারপরে যদি ভাবি, তার মাঝখানে আমাদের 500 বছরের মধ্যযুগে সিলেক্টিভ জায়গায়, যেমন উত্তর ভারতের ক্ষেত্রে তুলসীদাস, তিনি তার রামচরিত মানুষের দ্বারা আমাদের যে সভ্যতার লিটারেচার দ্বারা ধরে রাখলেন। তারপরে বর্তমান যুগে ধরলে শ্রীমা, তিনি কথামৃত, এবং স্বামী বিবেকানন্দ তিনি তার কমপ্লিট ওয়ার্কস তার দ্বারা, বাণী রচনা দ্বারা তিনি আমাদের দিলেন। এরকম দক্ষিণে হলেও আমরা কিছু কিছু এরকম পাবো, এর সিলেক্টিভ বিভিন্ন ভারতের বিভিন্ন প্রান্তে এমন অনেক মহাপুরুষ পাবো যারা আমাদের দিয়ে গেছেন বলে আজকে আমরা এই সভ্যতা, আমাদের সেই লিগেসিকে আমরা মানে হাতে বসে বিনা না খাটাখাটনি করে, সেইভাবে কোনো যোগ্যতা ছাড়াই বা অযোগ্য হয়েও আমরা অবহেলায়, এই জন্য এটার মূল্য যেন বুঝতে পারছি না। হ্যাঁ, একজন কেউ হাত তুলেছিলেন কেউ, হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রণাম। মাইক্রোফোন অন করে বলুন। হ্যাঁ, প্রণাম, বলুন। এই যে মহারাজ জি, এখানে যে
5টা এর কথা বলা আছে না, আপো ঔষধয় বনস্পতয় হ্যাঁ আকাশ আত্মা। এই আকাশটা এখানে মাঝখানের এটার মানেটা ঠিক ক্লিয়ার হয়নি স্যার, বলেছি তো একটু আর একবার বলে আচ্ছা দিলে। হ্যাঁ 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 আমরা যদি ইয়ে দেখেছি না, আমরা যখন এই বেদান্তের ভাগ পড়েছিলাম, তাতে আমাদের মনে থাকবে দেখেছিলাম যে ওখানে ক্ষিতি অপ্তেজ মরুদ্যম এগুলি আসছে, তাই না? হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ পঞ্চতত্ত্ব হ্যাঁ সূক্ষ্ম ভূত, সেখান থেকে স্থূলভূত আমরা বেদান্ত স্থূলভূত। সার বা অন্যান্য জায়গায় হুম বিস্তার আমরা পড়েছি আগে অন্য জায়গায়। তো ক্ষিতি অপ্তেজ মরুদ্যম গুলো দেখবো আমরা, এখানে তিনি তার বিভিন্ন অংশগুলো দিচ্ছেন। ক্ষিতির ক্ষেত্রে যেটা ক্ষিতি অর্থাৎ এই পৃথিবী যেটা গ্রস, সেটা একদম প্রথমটাতে ভাগে এসে গেল, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি পৃথিবী অন্তরিক্ষ, সেখানে ক্ষিতিটা এসে গেল, তাই তো? ক্ষিতি অপ্তেজ, অপ মানে হচ্ছে আমরা যে জল, যেটা যেটা সূক্ষ্মভূত, সেখানে পরে গ্রস ভূতে, তো আপ সেখানে এখানে এলো, আপ ওষধায়া বনস্পতি, এখানে আপ মানে জল, সেটা এলো। ক্ষিতি অপ্তেজ, তেজে হচ্ছে আমাদের ইয়ে এলো, অর্থাৎ অগ্নি। তো অগ্নির তত্ত্বের ক্ষেত্রে অগ্নি বায়ু, যেটা আমাদের আদিত্য দেখতে পাচ্ছি, সেখানে এলো। ক্ষিতি অপ্তেজ মরুত, মরুতের ক্ষেত্রে যে আমাদের এলো যে বায়ু, সেটাই অগ্নি বায়ুর মধ্যে, ওখানে বায়ুতে এসে গেল। এরপর যে পঞ্চম যেটা রইলো ক্ষিতি অপ্তেজ মরুত ব্যোম, এই যে ব্যোম এলো, যে ব্যোমটি এখানে আকাশ রূপে এলো। আকাশ ঔষধায় বনস্পতি আকাশ আত্মা, এখানে আকাশের মধ্যে ওই ব্যোম তত্ত্বটি সেখানে এখানে এইভাবে এখানে আসছেন। এবার এখানে তিনি মনে করছেন যে আকাশের মধ্যে দিয়ে সেটি একটা তো হচ্ছে এই গ্রস আকাশ, যেটা আগের দিনে আমরা একটু ভাগ করে এসেছিল চর্চাতে, মনে আছে যে হৃদাকাশ, তারপরে চিত্তাকাশ, তারপরে চিদাকাশ। হ্যাঁ এর আগের দিনের ক্লাসে হ্যাঁ প্রাচীন হ্যাঁ যোগ্য হ্যাঁ ক্লাসে যখন বলেছিলাম, তো এখানে হুম তিনটে ভাগ ভাগ করে তখন বলেছিলেন, ভূর্ভুবস্বয় ভাগ করে। হৃদাকাশ হচ্ছে একদম গ্রস আকাশ, কি যেটা শঙ্করাচার্য বলছেন, যেটা আমাদের শরীরের মধ্যে যেটা হার্ট, যেটা অ্যানাটমিতে মেডিকেল সায়েন্সে যেটা হার্টের রোগ হয়, কার্ডিওলজি যেটা দেখেন, অর্থাৎ যেটা আমাদের এই যে হার্ট, যেখানে হার্টের ওষুধ খাই, যেটা সেটা গ্রস হার্টের মধ্যে, সেখানে যেটা আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রস লেভেলে। এরপরে বলছেন যে চিত্তাকাশ, চিত্তের আকাশ হচ্ছে কি না, আমরা মনের মধ্যে, চিত্ত মানে মন, মানে অন্তরেন্দ্রিয়, মন বুদ্ধি চিত্ত অহংকার। মন হচ্ছে, মনের মধ্যে হচ্ছে সংকল্প বিকল্প হয়, আমি এটা করবো কি করবো না, এটা কি ইয়েস আর নো, ডু আর ডোন্ট। আর বুদ্ধি হচ্ছে নিশ্চয়, এটা ডেফিনেট করে এটাই করবো বা করবো, ফাইনালাইজ করা, এটা করবো বা করবো না, ডিটারমাইন করা। আর অহংকার হচ্ছে যে অভিমান, যেটা আমি আমি যেটা সব জায়গায় আমরা করি, ইগো সেটি। আর চিত্ত হচ্ছে স্মরণাত্মক, যেখানে আমরা মনে করি, আমরা রিমেম্বার করি, যেখানে যেন স্টোর হাউস অ্যাজ ইট ওয়্যার, সেখানে যেন আমার যেন চৌবাচ্চা জল আছে, আমি দরকার হলে সেখান থেকে এক বোতল এক বালতি জল তুললাম। আমার স্টোর হাউস হচ্ছে চিত্ত। তো ওই যে স্টোর হাউস যেটা, যেখানের মধ্যে আমার সব সংস্কারগুলো, আমার যা কিছু এক্সপিরিয়েন্স করছি এই জন্মের আগের জন্মের তো মনে নেই, যেটাকে আমরা সাইকোলজিতে সাবকনশিয়াস মাইন্ড, যেটা নিয়ে ফ্রয়েড তিনি অনেক আলোচনা করেছেন, কার্ল জং অনেক আলোচনা করেছেন, সাইকোলজিতে সাইকিয়াট্রিতে করা হয়, ওষুধপত্র যারা অসুস্থ হয়ে যায়, সিজোফ্রেনিয়া ইত্যাদি হ্যালুসিনেশন হয়। তো চিত্তের আকাশ হচ্ছে আমার চিত্তের মধ্যে যা কিছু আমার যে সাবকনশিয়াস মাইন্ডে যা রয়েছে, যেটি ধ্যানের ক্ষেত্রে যে চিত্ত আকাশে আমরা যে চিন্তা করি, আমরা গুরু ইষ্ট যে ধ্যান করি, কল্পনা করি, সেটা তো কোনো গ্রস জায়গায় নয়। আমার সত্যি করে তো আমার হার্টের মধ্যে তো আমরা যে কল্পনা করছি, বা গুরু বলছেন যে আমার ওখানে ইয়ে রয়েছেন, এই অষ্টদল পদ্মে ইষ্ট রয়েছেন, বা মাস্টারের সহস্রদল পদ্মে গুরু রয়েছেন ইত্যাদি, সেটা চিত্ত আকাশে কল্পনা করছি, আমরা ওখানে ধ্যান করছি, সেখান থেকে আমি যে আগে ছবি দেখেছি বা বা সেটা ভেবে নিচ্ছি, মনে একটা চিন্তা করে ভাবছি, চিত্ত আকাশ। এবার সেটি আর একটা হচ্ছে চিদাকাশ। চিদাকাশ হচ্ছে ঠাকুর যেটা বলছেন সমাধিতে, চিদাকাশে সেখানে মন সেই এখানে চলে যায়, সেখানে সমাধির মধ্যে তিনি তার অনুভূতি গুলো দেখছেন, তার যে দর্শন হচ্ছে, তিনি বলছেন যে কখনো সেটা মন যাচ্ছে কিভাবে, ঠাকুর নানা ষটচক্র নানা রকম বলছে, বেদান্ত সপ্তভূমি কোথাও সে পিঁপড়ের মতো পিপিলিকার মতো বায়ু উঠছে, কোথাও হনুমানের মতো বাঁদরের মতো লাফিয়ে লাফিয়ে যেন উঠছে, কোথাও যেন পাখির মতো যেন কোথাও ওটা উড়ে উড়ে যাচ্ছে, কোথাও যেন মাছের মতো সেটা সচ্চিদানন্দ সাগরে ভাসছে। সেটা যে চিদাকাশ, যেখানে আমার অনুভূতি, আমার রিয়েলাইজেশন হচ্ছে। সেই জন্য আকাশের মধ্যে এই ভাগগুলি সেখানে এসে যাচ্ছে, গ্রস লেভেল হৃদাকাশ, তারপরে বা মহাকাশ যেটা আমরা গ্রস যেটা স্পেস বলি, আর তার ভেতরে চিত্তাকাশ, এন্ড ফাইনালি চিদাকাশ। এটি আকাশের বলা হলো। এটি না মন বুদ্ধি, হ্যাঁ মানে ওই পংক্তির মধ্যে, কোনটা? হ্যাঁ পংক্তির মধ্যে, তাহলে এইগুলিতে নেওয়া হলো, পাঁচটাতে নিয়ে, হ্যাঁ 5টার মধ্যে 2টো এটার মধ্যেই আছে, তার মানে অপ অ্যান্ড আকাশ, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, না এটা তো এই পাঁচটাতেই পরপর রয়েছে, আপ ওষধায় বনস্পতি আকাশ, আপনি পারপাস সিরিজে দিয়েছেন, এই পাঁচটা মিলে একটা গ্রুপ হচ্ছে, মানে জল আর এই ঔষধি মানে মেডিসিনাল প্ল্যান্ট, যেটা আগেকার দিনে যেমন মানে হার্বাল যেটা মেডিসিন বলি আমরা, আর বনস্পতি মানে যেগুলিতে ফল দেয়, বৃক্ষ, আম জাম কাঁঠালের মতো, যেটা দিয়ে আমাদের বড় বৃক্ষ বললেন যে হয়, বড় বৃক্ষ। হ্যাঁ,
আর আকাশ হচ্ছে যেটার মাধ্যমে আমরা জানি না, আমরা যদি খাদ্য বা এগুলো নেওয়া হয় তখনই মনও কিন্তু তাদের তৈরি বা হয় বা হয় না। আহার শব্দের মাধ্যমে ভালো জিনিস খেলে বা অনেক বলে না, অনেক খারাপ বা খেলে, যেমন মদ খেলে সেটা থেকে আপনার মন এমন হবে, তার মন পুরো বিকৃত হয়ে যাবে। যদি সেখানে আপনার মন ঠিকই থাকবে না, ভুলে যাবেন ইত্যাদি, যেমন সমস্যা ইত্যাদি যাবে। অর্থাৎ বাইরে যা কিছু গ্রহণ করছি সেটার উপরে আমার এই আকাশ, অর্থাৎ আমার যে মনের যে উপরে আমরা যদি চিত্তাকাশ বলি বা সেখানে ফাইনালি চিত্তাকাশের উপরে আমার ওর ইয়ে পড়বে, ইনফ্লুয়েন্স পড়বে। আর আত্মা বললাম তো গ্রস বডি, আমার ইন্ডিভিজুয়াল বডি বা কালেকটিভ বডি। সেই জন্য এটার সঙ্গে কাকে কানেক্ট করলেন? এই অধ্যাত্মদের চর্ম, মাংস, স্নাব, অস্থি, মজ্জা, এই পাঁচটাকে কানেক্ট করলেন। অর্থাৎ যদি ঠিক ঠিক জল, ঠিক মেডিসিনাল প্ল্যান্ট, ঠিক ঠিক বনস্পতি এবং খাদ্য এবং আকাশ, অর্থাৎ এই যে আমার এটা যে শুদ্ধতা, যদি আমার হৃদয়াকাশের, আমার গ্রস বডির আর আমার মনের যদি মন যদি শুদ্ধ হয় আর চিদাকাশ সেখান থেকে আমি যেতে পারি, আর আত্মা হিসেবে আমার গ্রস বডি শুদ্ধ থাকলে, তাহলে আমরা ভেতরের এগুলো বাইরে থেকে গ্রহণ যেটা করি, তাহলে চর্ম, মাংস, স্নায়ুবস্থি, তার যে ইন্ডিভিজুয়াল গুলো প্রত্যেকটা ঠিক থাকবে। আহার অর্থ দেখবেন স্বামীজির ভক্তি যোগে পড়বেন, স্বামীজি আহার অর্থ দিচ্ছেন। আহার অর্থ শব্দটা মানে হচ্ছে যা কিছু আমরা গ্রহণ করি। এবার এটা দুই অর্থে নেওয়া হয়। রামানুজ যেটাকে বলছেন যে আহার মানে ফুড, যেটাকে বলি, শ্রী রামানুজ স্বামীজি মনে করাচ্ছেন ভক্তি যোগে যে রামানুজ ফুড খাবার অর্থে নিচ্ছেন, যে অর্থাৎ আমরা যা খাবো, যে গীতাতে আছে না সাত্বিক, রাজসিক, তামসিক, এখন যেমন নন ভেজ, ভেজ নিয়ে কথা ওঠে ইত্যাদি, যে যা খাবার দেওয়া হবে সেটা অনুযায়ী আমার যা শরীরের উপর যা প্রভাব পড়বে বা পড়বে না। আর শঙ্করাচার্য সেখানে আরো এক লাখ আরো এগিয়ে নিচ্ছেন। আর অর্থাৎ যা কিছু গ্রহণ করছে, শুধু খাবার নয়, আমার প্রত্যেক ইন্দ্রিয় দিয়েও, আমার চোখ দিয়ে ভালো কিছু দেখছি কিনা, ভালো বা খারাপ দেখছি, মন দিয়ে ভালো কিছু চিন্তা বা খারাপ করছি, বা কান দিয়ে ভালো শুনছি বা খারাপ শুনছি, পরনিন্দা করা হচ্ছে, মুখ দিয়ে আমি ভালো কথা বলছি বা খারাপ কথা বলছি। তো অর্থাৎ আমার ইন্দ্রিয় দিয়ে যা কিছু আমি জগৎ থেকে, এনভায়রনমেন্ট থেকে আদান প্রদান করছি, সবকিছুই আহার, শুধু ফুড নয়, এভরিথিং ইজ ফুড। তো এই বোধে সেটাই আমার চর্ম, মাংস, স্নায়ু, অস্থি, মজ্জা সবকিছু সেটাকে আমার কানেক্টেড তৈরি করে। কিভাবে তৈরি করে দেখবেন, এখানে আছে, আমি পরি বাবার কথা দিয়ে গাজীপুরে পরি বাবা, তাকে বলা যায় তিনি, শোনা যায় তিনি মাসের মাস বাইরে খাওয়া দাওয়া খেতেন না, কিন্তু লোকে পাহাড়ি বাবা কেন বলতো, অর্থাৎ তিনি যেন যোগের দ্বারা তিনি গ্রস কিছু খাবার না খেয়ে ওই আকাশ বা ওইসব তত্ত্বের মাধ্যমে সেখান থেকেই তার ওই নিউট্রিশন বা পুষ্টি যেটি বলা হয় তা যেন হতো সেই যোগীদের ক্ষেত্রে। সেই জন্য বলছেন তার চর্ম, মাংস, স্নায়ু, অস্থি, মজ্জা সব ঠিক থাকতো। কিভাবে? তাকে গ্রস আমাদের মধ্যে চাল ডাল ভাত বেশি খেতে হচ্ছে না, কিন্তু তিনি ওইসব আকাশ তত্ত্ব বা ওইসব থেকেই তিনি, বা অগ্নিতত্ত্ব, আপতত্ত্ব, সেখান থেকে তিনি তার নিউট্রিশন যেন নিয়ে নিচ্ছেন। সে যোগীদের ক্ষেত্রে যারা ওই উচ্চ পর্যায়ে যেটা রয়েছেন তাদের ক্ষেত্রে এটা সম্ভব। ত্রৈলঙ্গ স্বামীর ক্ষেত্রেও আছে, ওনার ক্ষেত্রে আমরা অনেক ঘটনা শোনা যায় কাশিতে। তো সেই জন্য এটি এইভাবে কানেক্ট করা হচ্ছে। হ্যাঁ, এবারে বুঝেছি। হ্যাঁ, আচ্ছা, অহংকার কোনটা? আপনার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার বললেন, অহংকার কোনটা? অহংকার হচ্ছে যে আমাদের যে এই অভিমানত্ব, যেটা দিয়ে আমি আমি করি, যেটা উপাধি, যে আমি ছেলে, আমি মেয়ে, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি সাধু, আমি গৃহস্থ, মানে প্রত্যেকের একটা আমি একটা আইডেন্টিটি আছে। তবে আমার নাম মিস্টার এ, আমার নাম মিসেস বি, প্রত্যেকের নিজের যে একটা আইডেন্টিফিকেশন রয়েছে। কারণ আসল আমি যেটা হচ্ছে সেটাই আইডেন্টিফিকেশনের বাইরে, মানে শুধু যেটা মানে বলা হচ্ছে না যে আই অ্যাম দ্যাট আই অ্যাম, বা যেটা বলা হয় যে অহং ব্রহ্মাস্মি, যেটা বলা হয় সেই আমি হচ্ছে এই উপাধি সবকিছুর বাইরে। এটাকেও কি আকাশের সঙ্গে তুলনা করেছেন? না, ওই অহংটা তো এখানে আমরা বললাম না, সেটা তো আমরা ওইটার ক্ষেত্রে উদাহরণ নিলাম। আমি যখন ওই চারটের কথা বললাম, মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের যেটা উদাহরণ যেটা নিলাম সেটার ক্ষেত্রে, এখানে আকাশ হতে বলা হতো ওই মরুদ ব্যোম, সেই ব্যোমের ক্ষেত্রে বলা হচ্ছে। আর ওই মন যখন নিলাম, ওই যে চক্ষু, শ্রোত্র, মন, বাক, এই মনের মধ্যেই মন, বুদ্ধি করে এসে গেল তার মধ্যে। এটা একটা ওয়ান্ডারফুল ওয়ে অফ মানে থিঙ্কিং, মানে একটা মানুষের থিঙ্কিং কত রিচ হতে পারে। আমরা জাস্ট গ্রস থিঙ্কিং কত, মানে আমরা কত উন্নত, মানে কত গ্রেট আমরা ভাবতে পারি, একটা সংযোগ সূত্র তৈরি করতে হবে জগতে অ্যানালিসিস এবং সিনথেসিসের মাধ্যমে, সেই হাজার 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 বছর আগে। এটা গ্রেট একটা উদাহরণ এইভাবে দেখা। তবে তো আজকের যুগে এইসব নিয়ে ইকোলজি বা এইসব কথা চিন্তা ভাবনা করা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। তাহলে আজকে তো এটা হলো। আর কেউ কিছু বলবেন? নির্মাল্য বা অন্য কেউ? নাহলে আমরা শেষ করবো। যদি বলুন।
ষষ্ঠ অনুবাদটা তো একটা খটোমটো আছে, ওটা একবার ব্রিফলি, আজকে নয়, আজকে তো সময় আজকে হ্যাঁ হ্যাঁ ওই জন্য পরে আর একবার আমরা দু একটা ক্লাস পরে আমরা একটু সিংহ অবলোকন যেটি বললাম, যে আমরা কয়েকটি ক্লাস পরে আবার পিছনে ফিরে তাকিয়ে একবার দেখবে এর আগে অব্দি আমরা যেগুলো পড়েছি তার একটা খুব গ্রস একটা সার সংক্ষেপ আর একটু এগিয়ে নিই, আর একটু এই বল্লিটা শেষের দিকে আর একটু এগিয়ে আসি দু একটা ক্লাস পরে আমরা একটু পেছনে কি কি পড়েছি একটা জাস্ট জিস্ট একটা ছোট্ট করে খুব সংক্ষেপে ওটা করে নেবো, কারণ প্রত্যেকটা ইন্টার কানেক্টেড একটার সঙ্গে অন্যটা, যেটা ধাপে 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 তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ ষষ্ঠ অনুবাদ যেটা ওই তালুর যেখানে বলা হচ্ছে ব্রহ্মানন্দ দেবযান ইত্যাদি, পরে আবার অবশ্যই পরে কখন আমরা সেটা কোনো অন্য কোনো দিন আবার আমরা খুব ছোট করে আমরা পুরোটা নিয়ে আসবো। আজকে তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে এই শান্তি মন্ত্রটা আর একবার পাঠ করে আমরা শেষ করি। হ্যাঁ আর তো কারোর বোধ নিশ্চয় কোনো প্রশ্ন আলোচনা নেই, তাহলে শান্তি মন্ত্র যেটা আমরা আর একবার পড়িনি দিয়ে এটা দিয়ে আমরা শেষ করবো। ও শন্নো মিত্র শন্বরুণঃ শন্নো ভবৎবর্য়মা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम् तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।